হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হুম, মনে হয় আর কেউ আসবে না, আমরা তাহলে ক্লাস শুরু করব। তোমরা এখন ইন্টারমিডিয়েট ক্লাসে পড়ছো, তো এর আগে তোমরা প্রিলিমিনারিতে যে সকল শিখেছো, আমি তো সেখানে থাকিনি, তাই কতটা কি জানা হয়েছে এইসব সম্বন্ধে আমার সেরকম কিছু জানা নেই। তোমরা নিজের পরিচয় কি সংস্কৃতে বলতে পারবে? তাহলে একে একে নিজের পরিচয় বললে ভালো। এখন প্রথম ক্লাসগুলো কিছু এরকম ভাবেই হবে, সব স্যার এসেই পরিচয় জিজ্ঞেস করবেন। তাহলে সুপর্ণা, তুমি নিজের পরিচয় সংস্কৃতে বলো। मम नाम सुपर्णा सेनः अस्ति। अ, मम ग्रामस्य नाम रूपदह इति। अ, मण्डलस्य नाम नदिया इति। अ, अहं महात्मा गान्धी केन्द्रीय विश्वविद्यालयस्य शोधच्छात्रा अस्मि। अ, विषयः अस्ति संस्कृतम्। हम्म, साधु। तुहिना स्वपरिचयं कथयतु। आम् मम नाम तुहीन चक्रवर्ती। मम ग्रामस्य नाम दक्षिणकन्नडनगरः। मम मण्डलस्य नाम दक्षिण चब्बिश परगना। अहम् अधुना विवेकानन्दमहाविद्यालये संस्कृतविषये स्नातको वर्षे स्नातकोत्तरे तृतीयवर्षे पठामि। हम्म, इतः परं कः वदेत्? जयश्री महोदया, भवती कथयतु। श्रूयते वा? हरि ओम्। मद्वचः श्रूयते किम्? अस्तु, देविका महोदय, भवती कथयतु तर्हि। आं महोदय, मम नाम देविका चटर्जी। मम ग्रामस्य नाम काशिम बाजार इति। मम मण्डल मम ग्रामस्य नाम बहरमपुरं मध्ये काशिम बाजार इति नाम स्थानं। मम मण्डलस्य नाम मुर्शिदाबादः। मम विश्वविद्यालयस्य नाम कलिकता विश्वविद्यालय। बहु पूर्वे अहं प्रथागतशिक्षां समापनं करोमि स्म। इदानीम् अहं कन्यां जत्नेन पालयन्ती च संस्कृतं ज्ञातुम् इच्छामि। एतस्मात् कारणात् अहं अयं वर्गे शिक्षा ग्रहणं करोमि। आम्, अस्तु, सम्यक्। अतः कः अस्ति? अंकिता महोदया, भवती कथयतु। मम नाम अंकिता बोसः। मम मण्डलस्य नाम उत्तर चब्बिश परगनाः। अहम् अधुना दक्षिण सुभाषनगर बायलेन् इति स्थाने वसामि। अहम् इदानीं संस्कृत महाविद्यालय तथा विश्वविद्यालये पठामि, स्नातकोत्तर विभागे। अधुना भवन्ती पठन्ती अस्ति खलु? नाम कस्यां कक्षायां पठति? आचार्य कक्षायां, एमए? हाँ। अस्तु, तर्हि दीपानिता महोदया, भवती स्वपरिचयं कथयतु। मम नाम दीपान्विता बोसः। मम मण्डलस्य नाम उत्तर चब्बिश परगनाः। मम नगरस्य नाम दमदम कैन्टोन्मेन्ट्। अहम् अधुना संस्कृत महाविद्यालय तथा विश्वविद्यालये स्नातकोत्तर विभागे संस्कृत विषये
पठामि। अस्तु। जयश्री महोदय, मद्वचः श्रूयते किम्? महोदय, मां श्रोतुं प्रभवति किम्? জয়শ্রী মহোদয়, আপনি শুনতে পাচ্ছেন কি? আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমাদের মধ্যে সংস্কৃতে বলতে সবাই পাচ্ছে, আর এখনো পঠানোরত আছে 4 জন, 3 জন। আচ্ছা, এর আগে আগের কোর্সে কারা পড়েছে, মানে ডাইরেক্ট এখানে অ্যাডমিশন নিয়েছে, এরকম কেউ আছে কি? अहं देविका, तुहिन् महोदय, सुपर्णा महोदय पूर्वस्यां कक्षां शिक्षां ग्रहणं कुर्वन्ति स्म। कृत्वा पूर्वकक्षाम् उत्तीर्य आगतवन्तः। अस्तु, अन्ये पूर्वकक्षां न कृतवन्तः। अस्तु, তাহলে আমাদের এখানে পাঠ্য বিষয় হচ্ছে 3টা ক্লাস হয়, সেখানে একটা হচ্ছে সম্ভাষণ, একটা সংস্কৃত যন্ত্র চালনা, আর একটা হচ্ছে এই কথা পাঠ। তো এই কথা পাঠ হচ্ছে আমি নেব। এর আগে এই ক্লাসটা তোমাদের উত্তম স্যার নিতেন, তাই তো? এরপর থেকে এই ক্লাসটা আমি নেব এই বৃহস্পতিবারে। কৃষ্ণ 7টা থেকে। বুধবার দিন। হ্যাঁ, বুধবারে তো অন্য ক্লাস আছে, তার জন্য বুধবারে সম্ভব হবে না। বুধবারে প্রিলিমিনারি ক্লাস আছে, সেখানে একটা ক্লাস হয়, তাহলে একদিনে একটা ইয়ারেরই ক্লাস হবে। এই জন্য আমাদের এই ক্লাসটা বৃহস্পতিবারে করা হয়েছে, ঠিক আছে? তো এখানে আমরা যেমন কথার ছলে সংস্কৃত অধ্যয়ন, সংস্কৃত ভাষা অধ্যয়ন। তো আমাদের মেন ফোকাস থাকবে ভাষার দিকে, গল্পের দিকে নয়, ঠিক আছে? জয়শ্রী মহোদয়ের বারবার ধরে লেফট হয়ে যাচ্ছে, তো আমাদের ভাষার দিকে কিন্তু লক্ষ্য দৃষ্টি থাকবে ভাষার দিকে। তো সেখানে প্রত্যেকটা বাক্য কিভাবে তৈরি হচ্ছে, সেই বাক্যের অর্থজ্ঞান তো সামান্য, অর্থজ্ঞানের সঙ্গে সঙ্গে আবার সেই ধরনের বাক্য নিজেরা তৈরি করতে পারছি কিনা, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। যে বাক্যটা আমরা পড়ব, এখন আমরা আজকে একটা গল্প রেখেছি, সেই গল্প পড়ার সময় আমরা বিভিন্ন ছোট ছোট বাক্য, অত্যন্ত সহজ সহজ বাক্য করা হয়েছে। প্রথম 2-3টা ক্লাস এরকম সহজ সহজ বাক্যই হবে, যেহেতু অনেক পুরনোরা তো সবাই আসেনি, এখানে নতুনও আছে, অতএব কে কিরকম ভাবে শিখেছে সেটা অতটা জানা যাচ্ছে না। তার জন্য প্রথম 2-3টা ক্লাস একটু সহজ সহজ বাক্য দেখে আমরা গল্প পড়ব, তারপরে আস্তে আস্তে আমরা বাক্য, বড় বড় বাক্য হবে, কঠিন কঠিন বাক্য হবে, এরকম ভাবে শিখতে থাকবো। তো যারা আগের ক্লাস করে এসেছো, তারা কিন্তু এই ক্লাসে অনেক কিছু মানে পুরনো জিনিসই পাবে। তো তাদেরকে একটু ধৈর্য ধরে শুনতে হবে আর পরের ক্লাসের জন্য, ঠিক আছে? বাকিদের জন্য একটু এটা লাভদায়ক হবে, তোমাদের জন্য হয়তো অতটা লাভদায়ক হবে না, ঠিক আছে? তো সেকেন্ড, আমি একটা স্ক্রিন শেয়ার করছি, এই স্ক্রিনে তোমাদের ওখানে গল্প করা লেখা আছে, তো ওটা তোমরা দেখবে।
হুম, সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ আশা করি। आम महोदय। হুম, তো এখানে আমাদের ছোট ছোট আজকে দুটো গল্প আছে, দেখি যতটা হয়। তার আগে তোমাদের সংস্কৃত বিষয়ে একটু বলে দিই। হ্যাঁ, তো অন্যান্য ল্যাঙ্গুয়েজের সঙ্গে সংস্কৃতের পার্থক্য কি বা অত কিছু তাত্ত্বিক আলোচনাতে না গিয়ে সংস্কৃত শেখার জন্য যেটুকু জিনিস আমাদের জ্ঞান আগে লাগবে প্রাথমিক অবস্থাতে, সেই বিষয়টা আমি বলে দিই। এটা হয়তো জানো তোমরা। হুম, তো অন্যান্য ভাষাতে আমরা ভাষা যখন ব্যবহার করি, ভাষা বাক্যের দ্বারা আমরা ব্যবহার করি, বাক্য নিয়েই সেই ভাষা। বাক্যকেও যদি ভাঙি তো সেখানে বাক্যেতে আমরা অনেক শব্দ পাবো। এই শব্দগুলোকে সংস্কৃতে পদ বলে। হুম, তার মানে সংস্কৃত ভাষা শুধুমাত্র পদের, সংস্কৃত ভাষাতে শুধুমাত্র পদেরই ব্যবহার হয়। এটা আমাদের প্রথমত খেয়াল রাখতে হবে। অন্যান্য ভাষাতে আমরা সেগুলোকে শব্দ বলি, বা সেই ভাষাতে সেরকম সেরকম পারিভাষিক শব্দ আছে সেগুলোকে বলার জন্য। বাংলাতে যদি আমি বলি যে আমি যাচ্ছি, তাহলে এখানে আমি একটা শব্দ, যাচ্ছি একটা শব্দ, এরকম ভাবে সাধারণত আমরা ভাগ করি। কিন্তু সংস্কৃতের ক্ষেত্রে এই শব্দগুলোকেই, শব্দ একটা আলাদা জিনিস আছে, পদ একটা আলাদা জিনিস আছে। সব পদেই শব্দ, কিন্তু সব শব্দই পদ নয়। হুম, তার জন্য শব্দ এখানে আলাদা জিনিস আর পদ আলাদা জিনিস। শব্দ আমরা বাক্যে ব্যবহার করতে পারবো না, পদ বাক্যে ব্যবহার করতে পারবো। ঠিক আছে, তো প্রথম হচ্ছে মাথায় রাখতে হবে সংস্কৃত বলতে গেলে বা লিখতে গেলে যে আমাদেরকে পদের ব্যবহার করতে হবে। ঠিক আছে, তৃতীয়ত কি, যোগ্য পদের ব্যবহার করতে হবে। যোগ্য পদ, যে পদটা যেখানে যুক্ত সেই পদটাই সেখানে ব্যবহার করতে হবে। এই দুটো জিনিস হচ্ছে মাথায় রাখতে হবে। এই দুটো জিনিসের উপরেই পুরো সংস্কৃত ভাষা, ল্যাঙ্গুয়েজ আর কি দাঁড়িয়ে আছে। পদের ব্যবহার আর যোগ্য পদের ব্যবহার, তাহলেই হয়ে গেল। ঠিক আছে, এরপরে পদ যদি বলতে চাই আমরা, তাহলে পদ কিরকম পদ, পদ কাকে বলে। হ্যাঁ, তো অনেকেই তোমরা জানো হয়তো। কারোর যদি আনকমন বিষয় আছে তাহলে একটু বলবে, আমি ডিটেলসে বলবো আরো। ঠিক আছে, যেমন এখানে যদি আমরা একটা গল্প ধরি, তো এখানে একটা যদি বাক্য, এখানে কস্মিঞ্চিৎ অরণ্যে অনেকে কাকাহ একস্য বৃক্ষস্য শাখাসু বসন্তি। এই যে একটা বাক্য, এই বাক্যতে দেখবে আমাদের অনেকগুলো পদ আছে। এখানে কস্মিঞ্চিৎ একটা পদ, অরণ্যে একটা পদ, অনেকে একটা পদ, কাকাহ একটা পদ, একস্য একটা পদ, বৃক্ষস্য একটা পদ, শাখাসু একটা পদ, আর বসন্তি একটা পদ। এখানে দুই ধরনের পদ আছে। যদি আমরা এখানে লক্ষ্য করি তাহলে দুই ধরনের পদ পাবো। একটা, এখানে দেখো একটা বসন্তি আছে, তো এটা আমরা বুঝতেই পারছি যে এটা হচ্ছে ক্রিয়াপদ, মানে এটা তিঙন্ত পদ। ক্রিয়াকেই সংস্কৃতে তিঙন্ত পদ বলে। আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে সব সুবন্ত পদ। তার জন্য এই যে আমরা বললাম যে সংস্কৃত ভাষাতে আমরা পদেরই ব্যবহার করব, সেই পদ দুই রকমের হতে পারে, একটা হচ্ছে সুবন্ত পদ, একটা তিঙন্ত পদ। তাহলে সুবন্ত পদ কি, তো সেই সুবন্ত পদকেই সুবিভক্তি যে আছে, সেই সুবকে হচ্ছে 7 ভাগে ভাগ করা যায়, দিয়ে 7টা বিভক্তি হয়েছে। প্রথমা বিভক্তি, দ্বিতীয় বিভক্তি, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। তাহলে শব্দ থেকে, ক্রিয়াপদ থেকে, ক্রিয়াপদ মানে ধাতু, ধাতু থেকে তিং প্রত্যয় যোগ করলে তিঙন্ত পদ হবে, সেই তিঙন্ত পদ। আর শব্দ থেকে, প্রাতিপদিক থেকে সুপ প্রত্যয় করলে সুবন্ত পদ হয়, সেই সুবন্ত পদ আর তিঙন্ত পদেরই আমরা বাক্যে ব্যবহার করতে পারি। সুবন্তের মধ্যেই অব্যয় টব্যয় ইত্যাদি যে সকল আছে সেগুলো চলে আসবে। আর তিঙন্ত ক্রিয়াপদ, সেখানে বেশি কিছু ভেদ নেই। ঠিক আছে, তাহলে এই দুটো জিনিস মনে রাখতে হবে, যে পদের ব্যবহার করতে হবে আর যোগ্য পদের ব্যবহার করতে হবে। তাহলে পদ তো আমরা জেনে যাব। এই জন্য কিছু কিছু সংস্কৃত, মানে প্রথম থেকে প্রাথমিক পর্যায়ে যখন ভাষা, যে কোনো ভাষায় আমরা শিখতে যাই, সেই ভাষাতে পারিভাষিক কিছু শব্দ আছে সেগুলো তো মুখস্থ করতেই হয়। যেমন ইংলিশ যদি আমি শিখতে চাই, তাহলে আমাকে সেখানে যা ভার্ব আছে বা আরো যা ওয়ার্ড আছে সেগুলো আমাকে কিছু কিছু মুখস্থ করতেই হবে। ঠিক তেমন সংস্কৃত কিছু কিছু আমাদেরকে যেগুলো মুখস্থ করতে হবে, আর কিছু কিছু যেগুলো নিয়ম আছে তার দ্বারাই আমরা শিখে যাব বা পড়তে পড়তে শিখে যাব। যেগুলো সংস্কৃতে একটা সহজ সুবিধা কি আছে, সুযোগ সুবিধা আছে, যে এখানে বেশি মুখস্থ করতে হবে না। ইংলিশে যেমন প্রত্যেকটা শব্দের জন্য প্রত্যেকটা ওয়ার্ডকে মুখস্থ করতে হবে, এখানে কিন্তু সেরকম নয়। কারণ এখানে আমরা কি অনেক ওয়ার্ড জানি,
যেগুলো বাংলা থেকেই মানে সংস্কৃত থেকে বাংলাতে এসেছে, তাহলে তার মূল শব্দটা খুঁজতে গেলে আমরা সংস্কৃত প্রাতিপদিকটা পেয়ে যাই। তার জন্য সংস্কৃতের সঙ্গে যেহেতু মিল আছে, এই জন্য আমাদের কিন্তু সব মুখস্থ করতে হবে না। যেমন এখানে এই গল্পে তোমাদের কাকও একটা পদ পাবে, দেখবে কাকা, কাক আমরা বাংলাতেও জানি। তাহলে কাক হচ্ছে এটা প্রাতিপদিক, তার থেকে বিভক্তি নিয়ে এসে পরে এখানে সুবন্ত পদ করে আমরা বাক্যে ব্যবহার করেছি। তো কিছু কিছু শব্দ রূপ আমাদের, তাহলে এই কাকা এখানে হলো প্রথমার বহু বচনে আছে, বুঝতে পারছি। কোথাও কাকস্য হচ্ছে, হ্যাঁ, কোথাও কাকইহি হবে। তাহলে এরকম বিভিন্ন যে চেঞ্জ হচ্ছে একটা শব্দেরই, সেই চেঞ্জ গুলো আমাদেরকে একটু জেনে নিতে হবে। কিছু জেনে নিলেই আমরা বাকিগুলো নিজে থেকেই করে নিতে পারবো, যে হ্যাঁ এরকম এরকম চেঞ্জ হচ্ছে, তাহলে আমাদেরকে এরকম এরকম এগিয়ে যেতে হবে। ঠিক আছে, এই জন্য কিছু কিছু মুখস্থ করা দরকার। যে ভাবছে যে না কোনো মুখস্থ করার দরকার নেই, তাহলে হ্যাঁ তারা বলতে পারবে, কিন্তু যতদূর পর্যন্ত বাক্য মুখস্থ করানো হবে তাদেরকে, ততটাই বলতে পারবে, নিজে থেকে তৈরি করে বলতে পারবে না। অনেক সময় কি হয়, স্পোকেন এখন সব জায়গাতে এরকমই হয়, ওই আমাদেরকে কিছু বাক্য মুখস্থ করিয়ে দিল, আবৃত্তি করিয়ে দিল, সেই মুখস্থ করা বাক্যগুলোই আমরা বলতে পারবো, নিজে থেকে কিন্তু সেরকম বাক্য তৈরি করতে পারবো না। নিজে থেকে সেরকম বাক্য যদি তৈরি করতে চাই, তাহলে আমাদেরকে টেকনিক জানতে হবে, ভিতরের বিষয় জানতে হবে। ঠিক তেমনই যদি দীর্ঘস্থায়ী শিখতে চাও, তাহলে কিন্তু পরিশ্রম করতে হবে আর টেকনিকে শিখতে হবে। ঠিক আছে, তার জন্য প্রথমেই ভেবে নিতে হবে, প্রথমেই যারা ভেবে নিচ্ছ যে না পরিশ্রম কিছু করতে হবে না, তাদেরকে আমি কোনো মিথ্যে আশ্বাস দেবো না যে পরিশ্রম করতে হবে না। যদি দীর্ঘস্থায়ী করতে চাও, তাহলে পরিশ্রম করতে হবেই। ঠিক আছে, এই জন্য প্রথম থেকে যারা নতুন আসছো, যারা পুরনো, তারা তো জানেই যে কিরকম পরিশ্রম করতে হয়েছে, বা সংস্কৃত ব্যাকগ্রাউন্ড যাদের আছে তারা তো জানেই অনেকটা। কিন্তু যাদের সংস্কৃত ব্যাকগ্রাউন্ড নেই কিন্তু অথচ শিখতে এসেছো, তাদেরকে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে না পরিশ্রম করতেই হবে, কারণ একটা ল্যাঙ্গুয়েজ শেখা অত সহজ নয়। অন্যান্য ল্যাঙ্গুয়েজ শেখা আরো কঠিন, সংস্কৃত শেখা সেই তুলনায় সহজ কিন্তু কঠিন। ঠিক আছে, তো এইসব জিনিসগুলো জানতে হবে। ধাতুর ক্ষেত্রেও যেমন, এটা হচ্ছে পদের ক্ষেত্রে, সুবন্ত পদের ক্ষেত্রে আমরা দেখলাম সুবন্ত অব্যয় হতে পারে, আর বিভিন্ন এই সকল সুবন্ত পদ। ধাতুর ক্ষেত্রেও কিন্তু অনেক কিছু ব্যাপার আছে আরো। তিঙন্ত পদের ক্ষেত্রে সেখানে একটা ধাতু তার 10টা লকার, 10টা লকার 90টা রূপ। সেই ধাতু আবার উভয় আত্মনেপদীয় হয়, পরস্মৈপদীয় হয়। যদি উভয়পদী ধাতু হয় সেখানে 180টা রূপ। কিন্তু 180টা রূপ দেখে ভয় পাওয়ার কিছু নেই, কারণ আমি 180টা একবার করে নিলে সেরকম হয়তো আরো 100টা ধাতু আছে যার রূপ ওরকমই হবে সেম, তাহলে সেই 100টা ধাতু তো আমাকে আলাদা করে মুখস্থ করতে হবে না। কিন্তু ইংলিশে বা অন্যান্য ল্যাঙ্গুয়েজে যতগুলো ক্রিয়াপদ আছে সব ক্রিয়াপদই আমাকে মুখস্থ করতে হবে, সব ক্রিয়াপদই আমাকে জানতে হবে। এই জন্য অন্যান্য ল্যাঙ্গুয়েজের সেই প্রান্তেই প্রসার হয়েছে, সেই প্রান্ত থেকে বাইরে গিয়ে কিন্তু সেই ল্যাঙ্গুয়েজের প্রসার সেরকম হয়নি। হ্যাঁ, ইংরেজি ভাষার অত প্রসার হয়েছে কেন? কারণ ওদের সাম্রাজ্য ছিল, এই জন্য ওদের সঙ্গে কাজ করতে হলে প্রয়োজনে জেনেছে। সংস্কৃত কোনো প্রয়োজন না থাকলেও লোক শিখছে, কারণ এটাই। ভারতে অত ল্যাঙ্গুয়েজ আছে, কিন্তু সেই সকল অঞ্চলেই সেগুলো সীমাবদ্ধ, তার বাইরে কোনো প্রকাশ পায়নি। এমন ল্যাঙ্গুয়েজ আছে যার কোনো অক্ষর নেই, বাইরে কোনো প্রকাশ পায়নি। কেন? কারণ এই জন্য প্রত্যেকটা শব্দই মুখস্থ করে আমাকে শিখতে হবে নতুন করে। তার জন্য নতুন যারা, তারা ওই ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আগ্রহী নয়, কিন্তু সংস্কৃত ল্যাঙ্গুয়েজ শেখার জন্য সমস্ত প্রান্তের লোকেরাই আগ্রহী। ঠিক আছে, তো আস্তে আস্তে পড়তে পড়তে আমরা জানবো, গল্পের ছলে, যেহেতু কথার ছলে সংস্কৃত ভাষা শিক্ষা, এই জন্য কথার ছলেই আমরা জানবো। সেখানে প্রত্যেক যে বাক্য আসছে সেই বাক্যগুলো এক একটা আমরা একটু অধ্যয়ন করবো। তোমরা সবাই সংস্কৃত, হ্যাঁ पृच्छतु। अक्षरस्य विना केन प्रकारेण भाषया भवति? भाषा आदौ आगता खलु, अक्षरं तु बहु परम् आगतम्। अस्तु अस्तु अस्तु। तस्मात् अक्षरं विनापि भाषा प्रचलति।
अस्ति भारतवर्षे एव भाषा अस्ति दक्षिणभारते मन्ये तत्र एका भाषा अस्ति अक्षरं नास्ति तस्याः भाषायाः व्यवहार अस्ति अधुना व्यवहारोऽपि अस्ति व्यवहारोऽपि अस्ति अस्तु व्यवहारोऽपि अस्ति तस्मिन् प्रदेशे तया भाषया एव व्यवहारः भवति परन्तु तस्याः भाषायाः अक्षरं नास्ति किमपि अस्तु एवं नाम किम् तस् अस्मिन् नाम न भाषायाः स्मर्यते सम्प्रति नाम न स्मर्यते अहं परस्मिन् वर्गे तर्हि ज्ञात्वा वदामि अस्तु अस्तु आम् धन्यवादः पश्यतु अत्र तर्हि আচ্ছা আমরা একটা এখানে গল্প আছে ছোট একদম সহজ সহজ বাক্য হ্যাঁ সিম্পল সেন্টেন্স যেটাকে বলা হয় যে কর্তাপদ আর সিম্পল একটা ক্রিয়াপদ থাকবে সেরকম ধরনের বাক্য ঠিক আছে আমি পড়ছি সবাই অক্ষর সংস্কৃত দেবনাগরী অক্ষর সবার জানা আছে আশা করি হ্যাঁ স্যার देखो कस्मिंश्चित् ग्रामे कस्मिंश्चित् अरण्ये वाक्य की আছে প্রথমে कस्मिंश्चित् अरण्ये अनेके काकाः एकस्य वृक्षस्य शाखासु बसन्ति একটা সিম্পল সেন্টেন্স হ্যাঁ এই এখানে কোন বাক্য থেকে সংস্কৃত যখন আমরা পড়বো হ্যাঁ এখন তো আমাদের অনেক সহজ সহজ বাক্য আছে যখন আমরা কোনো গদ্য কাব্য পড়বো বা কোনো পদ্য পড়বো সেখানে আমাদের প্রথমেই বাক্যর অর্থ বোঝার জন্য কি করতে হবে বাক্যটা কি ক্রিয়াপদ সেটাই প্রথমে দেখতে হবে সবার প্রথমে দেখতে হবে যে কি ক্রিয়াপদ আছে ঠিক আছে তো এখানে আমরা যদি দেখি কস্মিনশ্চিৎ এটা কোনো ক্রিয়াপদ নয় অরণ্যে এটাও কোনো ক্রিয়াপদ নয় অনেকে এটাও কোনো ক্রিয়াপদ নয় এরকম ভাবে যদি দেখি তাহলে ক্রিয়াপদ হচ্ছে বসন্তি অর্থ কিন্তু সবাই বুঝতে পেরে গেছে বাক্যের এই বাক্যের অর্থ সবাই বুঝতে পেরে গেছে যে কস্মিনশ্চিৎ অরণ্যে অনেকে কাকাः একस्य বৃক্ষस्य শাখাসু বসন্তি অর্থ সবাই বুঝতে পেরে গেছে কিন্তু অন্যান্য এখন সহজ বাক্য আছে বলে অর্থ আমরা বুঝে যাচ্ছি কিন্তু বাক্য যখন আরো কঠিন থাকবে তখন কিভাবে নিজেরা পড়ে বুঝতে পারবো তার জন্য আগে আমাদের ক্রিয়াপদটা দেখতে হবে কি ক্রিয়াপদ আছে তো এখানে বসন্তি ক্রিয়াপদ আছে ক্রিয়াপদ দেখলেই আমরা বুঝে যাবো যে বাক্যটা কর্তৃবাচ্যে আছে কি কর্মবাচ্যে আছে অথবা ভাববাচ্যে আছে হ্যাঁ যদি এখন আমরা এই বাক্যটা দেখেই বুঝতে পারছি কি যে বাক্যটা সিম্পল সেন্টেন্স আছে একটা এখানে কর্তৃবাচ্যে রূপ আছে কর্মবাচ্য হলে ক্রিয়াপদ অন্যরকম হয় কর্মবাচ্য হলে কি ক্রিয়াপদ হবে বাচ্য বিষয়টা জানা আছে তো অনেকেরই হ্যাঁ যদি তাহলে যেমন রামঃ গৃহম গচ্ছতি যদি বলি তাহলে সেটা এটা কর্তৃবাচ্য কর্মবাচ্য হলে কি করতে হবে রামেণ গৃহং গম্যতে গম্যতে হ্যাঁ তো কি করতে হবে ক্রিয়াপদ মানে প্রথমে দেখতে হবে কি এটা পরস্মৈপদী আছে কি আত্মনেপদী আছে যদি পরস্মৈপদী থাকে তাহলে সেটা বুঝে নিতেই হবে যে কি এটা কর্তৃবাচ্যেই আছে ঠিক আছে পরস্মৈপদী যদি হয় মানে তি গচ্ছতি গচ্ছতঃ গচ্ছন্তি এরকম যদি হয় হ্যাঁ তি এরকম যদি থাকে অন্তি তাহলে সেটা বুঝে নিতে হবে যে বাক্যটা কর্তৃবাচ্যে আছে সেখানে কোনো আর ডাউট করার দরকারই নেই ঠিক আছে তাহলে পরস্মৈপদী যদি ধাতু হয় তাহলে সেখানে বুঝে নিতে হবে প্রথমেই যে চোখ বন্ধ করে বাক্যটা কর্তৃবাচ্যে আছে ঠিক আছে এরপরে কর্মবাচ্যে যদি হয় তাহলে দেখতে হবে যে ধাতুটা কি আত্মনেপদী ধাতু যদি আত্মনেপদী রূপ থাকে এখানে তাহলে দেখতে হবে সেই ধাতুর সঙ্গে মধ্যে কোথাও ইকার আছে কিনা ঠিক আছে আত্মনেপদী যদি হয় তাহলে দেখতে হবে মধ্যে কোথাও ইকার আছে কিনা যদি মধ্যে কোথাও ইকার থাকে তাহলে বুঝে নিতে হবে এটা কর্মবাচ্য অথবা ভাববাচ্যে আছে যদি ইকার কোথাও না থাকে তাহলে বুঝে নিতে হবে যে কর্তৃবাচ্যে আছে ঠিক আছে যেমন উদাহরণের জন্য আমি একটু বলছি এখানে এখানে একটা ধাতু আছে যেমন লভতে যদি লভতে এটা থাকে আমাদের কাছে তাহলে এটা আত্মনেপদী আছে তাহলে আত্মনেপদী আছে এখানে আমাদের দেখতে হবে যে বাক্য যদি কোনো ধাতুর বাক্যের যদি ক্রিয়াপদ শেষে লভতে এরকম থাকে
তাহলে সেই বাক্যটা কর্তৃবাচ্যে আছে কি কর্মবাচ্যে আছে কি করে বুঝবো? তো এটা তো আত্মনেপদ ধাতু, আত্মনেপদের রূপ আছে। তাহলে এখানে দেখতে হবে ধাতুর মাঝে কোথাও ইয়কার আছে কিনা। যদি ইয়কার না থাকে তাহলে বুঝে নিতে হবে এটা কর্তৃবাচ্যে আছে। যেমন লভতে, এখানে ইয়কার কোথাও নেই, তাহলে এটা কর্তৃবাচ্যে আছে। রামঃ ফলম লভতে, এটা বাক্য। রামঃ ফলম লভতে, তাহলে এটা কর্তৃবাচ্যে আছে। যদি মাঝে কোথাও ইয়কার থাকে, হ্যাঁ, রামেণ ফলম লভ্যতে, তাহলে মাঝে এখানে ইয়কার আছে, তাহলে বুঝে নিতে আত্মনেপদী রূপ আছে, কিন্তু মাঝে দেখতে হবে ইয়কার আছে কিনা। অন্তস্থ ইয়কার যদি মাঝে থাকে তাহলে বুঝে নিতে হবে যে কি এটা কর্মবাচ্যে আছে। ঠিক আছে, এরপরে দেখো কর্তৃবাচ্যে যদি বাক্য থাকে, পরস্মৈপদ ধাতু থাকলে আমরা বুঝে নেবো যে কর্তৃবাচ্যে আছে। কর্তৃবাচ্যে যদি থাকে তাহলে তার প্রথমে ক্রিয়াপদ, ক্রিয়াপদ যদি ক্রিয়াপদ দেখে আমরা বুঝে যাবো যে কর্তৃবাচ্যে আছে কিনা। কর্তৃবাচ্যে যদি থাকে তখনই দেখতে হবে আমাদের কর্তাকে খুঁজতে হবে, তাহলে কর্তা সবসময় তখন প্রথমাতে থাকবে, তখন কর্তা সবসময়ই প্রথমাতে থাকবে। তাহলে কর্তৃবাচ্যে কর্তা প্রথমাতে, এখানে কে প্রথমাতে আছে দেখতে হবে। তাহলে কাকাহা এটা প্রথমাতে আছে, প্রথমার বহু বচনে আছে, এই জন্য কাকাহা এটা হচ্ছে কর্তা। ঠিক আছে, তাহলে কাকাহা বসন্তি। এরপরে বসন্তি যদি এটা বলি, এখান থেকে এই বাক্য থেকে আমাদের জিজ্ঞাসা আসবে যে কোথায়, তখন কস্মিঞ্চিৎ অরণ্যে। ঠিক আছে, আচ্ছা ক্রিয়া কর্তা কর্তৃপদ বের করানোর পর আমাদের দেখতে হবে আর কি প্রথমাতে আছে। হ্যাঁ, কর্তৃপদ বেরিয়ে গেলে আর যেটা প্রথমাতে আছে সেটা কর্তার বিশেষণ হবে। যেমন অনেকে, এখানেও প্রথমার বহুবচন আছে, তাহলে অনেকে কাকাহা, কাকাহা এটা বিশেষ্য, এটা কর্তৃপদ, তার বিশেষণ হচ্ছে অনেকে, মানে অনেকগুলি। তাহলে কস্মিঞ্চিৎ মানে হচ্ছে কোথাও কোনো এক, অরণ্যে, অনেকে কাকাহা মানে অনেকগুলি কাক, একস্য বৃক্ষস্য মানে এখানেও ষষ্ঠী বৃক্ষস্য একস্য এটা হচ্ছে তার বিশেষণ, এই জন্য একস্য বৃক্ষস্য হয়েছে। তাহলে একস্য বৃক্ষস্য শাখাসু, শাখাতে, শাখা মানে ডাল, বসন্তি। তাহলে একটা কোনো এক গ্রামে অনেকগুলি কাক একটা বৃক্ষের উপর, বৃক্ষের শাখাতে বাস করত বা বাস করে, এটা বাক্যের অর্থ। এখন এখানে যদি আমরা এক একটা পদ নিয়ে আলোচনা করি, তাহলে এখানে দেখবো কস্মিঞ্চিৎ একটা পদ আছে। কস্মিঞ্চিৎ এটাকে ভাঙলে আমরা দুটা জিনিস পাবো, একটা হচ্ছে কস্মিন, এটা সবাই জানে, আর একটা হচ্ছে চিৎ। ঠিক আছে, কস্মিন আর একটা হচ্ছে চিৎ, এই দুটার মধ্যে সন্ধি করলে কস্মিঞ্চিৎ এরকম রূপ হয়ে যায়, এটা একটা অব্যয়। তখন এই সমুদায়টা কি, তখন হচ্ছে একটা অব্যয়ের মতো হয়ে যায়। হ্যাঁ, কস্মিঞ্চিৎ, এই যে চিৎ এটা হচ্ছে একটা প্রত্যয়, সেটা হচ্ছে অনির্দিষ্ট কোনো কিছুকে বোঝানোর জন্য পদের উত্তর করা হবে, এটা সবসময় পদের উত্তর হবে। কস্মিন এটা হচ্ছে সপ্তম্যন্ত পদ, তার উত্তর এই চিৎ প্রত্যয় এসছে। এই চিতেরই আরেকজন ভাই আছে, সে হচ্ছে চন। ঠিক আছে, এই চিৎ আর চন এই দুজন অনির্দিষ্ট কিছুকে বোঝানোর জন্য পদের উত্তর ব্যবহার হয়। যেমন চন দিয়ে একটা আমি বলছি, যদি আমি বলতে চাই কোনো একজন, তাহলে কি করতে হবে, কোনো একজন, তাহলে সেটাকে বোঝানোর জন্য আমাদের পদ আছে কহ, তার সঙ্গে আমাকে যোগ করতে হবে চন, তখন হয়ে যাবে সন্ধি করলে তখন হয়ে যাবে কশ্চন, মানে কোনো একজন। এটা যদি আমি বহু বচনে বলতে চাই, তাহলে এখানে আমাদের বহু বচনে পদ দিতে হবে কে, তারপরে চন দিতে হবে, তারপরে যোগ করতে হবে, তখন কে চন, তখন একসঙ্গে এটা হয়ে যাবে, আর এটা একটা অব্যয়ের মতো ব্যবহার হবে। হ্যাঁ, তাহলে চিৎ আর চন এই দুটো এখানে লাগে। যদি আমি বলতে চাই কে চিৎ, এটা বলতে পারি আমি, কে তার সঙ্গে আমি চিৎ দিতে চাই, তাহলে তখন কে চিৎ, এখানেও কে চিৎ। এরপরে এই প্রয়োগগুলা, হ্যাঁ এই প্রয়োগগুলো একটু আমাদের দেখে করতে হবে, মানে কোথায় চিৎ হচ্ছে কোথায় চন হচ্ছে, হ্যাঁ সেরকম কোনো নিয়ম নেই।
কিন্তু প্রয়োগ দেখে দেখে আমাদের অভ্যাস করতে হবে। প্রয়োগ দেখে দেখে অভ্যাস করলে আমরা বুঝে যাবো যে এখানে এই শব্দটার সঙ্গে আমাদেরকে চিত লাগাতে হবে, এর সঙ্গে চন লাগাতে হবে। ঠিক আছে? তো সেরকম গ্রন্থ অধ্যয়ন করতে করতে আমরা প্রয়োগ পাবো অনেক, সেই প্রয়োগ দেখে দেখে, ভাষা তো প্রয়োগ থেকে, আগে সূত্র নয়, আগে প্রয়োগ, তারপরে সেই প্রয়োগকে দেখে একটা নিয়ম করা হয়েছে, সেটাই হচ্ছে ব্যাকরণ। আগে ব্যাকরণ, তারপরে ব্যাকরণ দেখে দেখে আচ্ছা ব্যাকরণে এরকম প্রয়োগ বলেছে তাহলে এরকম প্রয়োগ করতে হবে, এরকম কিন্তু নয়। আগে প্রয়োগ হয়েছে, সেই প্রয়োগের প্রসিদ্ধি দেখে তখন নিয়ম করা হয়েছে যে আচ্ছা এরকম প্রয়োগ হচ্ছে, তাহলে সব জায়গাতেই এরকম প্রয়োগ করতে হবে, সেই জন্য একটা নিয়ম ব্যাকরণ। তার জন্য ব্যাকরণ পড়ে নিলেই যে সব প্রয়োগবিদ হয়ে যাবে সেটা কিন্তু নয়। ব্যাকরণের সঙ্গে তার যে প্রয়োগ স্থল সাহিত্য অধ্যয়ন করলেই কিন্তু প্রয়োগবিদ হবে। এই জন্য সাহিত্য অধ্যয়নের প্রয়োজনেও এইসব বলা হয়েছে। ঠিক আছে? তো চিত আর চন এই দুটো হচ্ছে এরকম ভাবে তাদের প্রয়োগ হয়। কোনো কিছু অনির্দিষ্ট কিছু বোঝানোর জন্য চিত আর চন পদের উত্তর ব্যবহার করা যায়। তাহলে কসমিন চিত, এখানে কসমিন আছে, তার সঙ্গে চিত মানে কোনো একটি, তো কোনো এক অরণ্যে, অরণ্য শব্দ তার সপ্তমীর এক বচনে আছে অরণ্যে। কসমিনশ্চিৎ অরণ্যে মানে কোনো এক বনে। কাকাহা, কাকাহা মানে কাক শব্দ, তার প্রথমার বহু বচনে কাকাহা। তাহলে তার বিশেষণ হচ্ছে অনেক। এখানে অনেকাহা কেন হলো না, কেউ বলতে পারবে? অনেক প্রাতিপদিক, তার প্রথমার বহুবচন অনেকে হচ্ছে। এখানে দেখো আমরা এখানে যে সকল পদগুলো পেয়েছি তার মধ্যে এটা একটু আলাদা। অনেক প্রাতিপদিক, তার প্রথমার বহুবচনে কি হচ্ছে? অনেকে হচ্ছে। অনেকাহা কেন হচ্ছে না? এখানে যেমন কাকাহা করেছি, ঠিক তেমন এখানে অনেকাহা করলাম না কেন? অনেক, এটা কিরকম, কি ধরনের শব্দ? এটা একটা সর্বনাম শব্দ না। কহ কেউ এরকম নয়, কহ ওটা আলাদা। এখানে হচ্ছে কেন কহ, হ্যাঁ এটা অনেক মানে এক শব্দ আছে এখানে। ঠিক আছে? ন এক ইতি অনেক, মানে যেটা এক নয় সেটা হচ্ছে অনেক। তাহলে যেখানে অনেক জিনিস আছে মানে একের অধিক আছে সেটাই অনেক, কারণ কি সেখানে একত্ব নেই, এই জন্য সেটা অনেক। অনেকও এটা হচ্ছে সর্বনাম শব্দ, আর সর্বনামের রূপ কিরকম হয়? সর্বহ, সর্বৌ, সর্বে, সেই জন্য অনেকহ, অনেকৌ, অনেকে এরকম হবে। হ্যাঁ, অনেকে কাকাহা যদি বলা হতো কাকৌ, তাহলে এখানে কি হতো? অনেকৌ। ঠিক আছে? এখানে তখন চেঞ্জ হয়ে যেত, ক্রিয়াপদও চেঞ্জ হয়ে যেত, কর্তাতে চেঞ্জ করলে ক্রিয়াপদে চেঞ্জ হয়ে যাবে, বসতহ হয়ে যেত, দ্বিবচন চলে আসতো। হ্যাঁ, তাহলে কর্তৃবাচ্যে আমরা দেখছি কি যে ক্রিয়াপদের চেঞ্জ কখন হচ্ছে? যখন কর্তাকে চেঞ্জ করছি। কর্তার বচন চেঞ্জ করলেই ক্রিয়াপদের বচন চেঞ্জ হয়ে যাচ্ছে। এই দুজনকার হচ্ছে এখানে সম্বন্ধ আছে। ঠিক আছে? তাহলে অনেকে আমাদের যেমন ছিল অনেকে কাকাহা, বসন্তি। এরপরে বৃক্ষস্য শাখাসু, বৃক্ষ মানে হচ্ছে গাছ, তার ষষ্ঠীর এক বচনে বৃক্ষস্য, রামস্য, জনস্য যেমন হয় তেমনি বৃক্ষস্য, তার বিশেষণ হচ্ছে এক শব্দ। একহ, একৌ, একে, এক শব্দ যদিও প্রথমার এক বচনই হয়। একহ, একম, একেন, একস্मै, একস্मै, একস্য, একস্মিন। ঠিক আছে? একস্মাৎ, একস্য, একস্মিন এরকম রূপ হয়। তার প্রথমার ষষ্ঠীর এক বচনে আছে একস্য। কেন এখানে ষষ্ঠী হলো? কারণ বৃক্ষের বিশেষণ হচ্ছে এক শব্দ। তাহলে আমরা জানি একটা নিয়ম, বিশেষের যে লিঙ্গ যে বচন সেই লিঙ্গই, সেই বচন, সেই বিভক্তি বিশেষণেরও হয়। তাহলে এখানে একস্য, এখানে বৃক্ষ শব্দ তার বিশেষণ হচ্ছে এক। বৃক্ষের এখানে পুংলিঙ্গ আছে,
ষষ্ঠী বিভক্তি আছে, এক বচন আছে, এই জন্য এক শব্দতেও ষষ্ঠী বিভক্তি পুংলিঙ্গ আর এক বচন হয়েছে। একটা নিয়ম আছে, নিয়মটা লিখে নিতে পারো। আমি নিচে লিখছি, হ্যাঁ, এখানে হ্যালো স্যার, স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। স্যার বলছি আমি ওটা বোর্ডটা দেখতেই পাচ্ছি না, মানে স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। আচ্ছা, নেটওয়ার্ক প্রবলেম হতে পারে। এমনি একটা ছবি আছে, মানে বাসুদেব ইজ প্রেজেন্টিং, ওখানে একটা শুধু একটা ছবি আছে, মানে পাহাড় টাহাড় এরকম, মানে আমি আর কোনো কিছুই দেখতে পাচ্ছি না ওটা ছাড়া। এটা হচ্ছে ওই নেটওয়ার্ক প্রবলেমের জন্য হচ্ছে, ঠিক আছে। আমি পিডিএফ তো আমার কাছে এটা করা নেই, ক্লাসের শেষে এটা আমি পিডিএফ করে পাঠিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে স্যার। খাতা নোটবুক থাকলে সেখানে নোট করতে হবে। ইয়ৎ তল্লিঙ্গম তদ্বচনম এটা হচ্ছে নিয়ম। यल्लिंगम यद्वचनम याच विभक्ति विशेषस्य तल्लिंगम तद्वचनम साच विभक्ति विशेषणस्यापि, এখানে सैव विभक्ति विशेषणस्यापि विशेषण पदस्यापि विशेषणस्यापि। বিশেষ্য পদের যে লিঙ্গ, যে বচন আর যে বিভক্তি, সেই লিঙ্গই সেই বচন আর সেই বিভক্তি বিশেষণ পদের উত্তরেও হয়। এই জন্য বৃক্ষ যেহেতু এখানে বিশেষ্য পদ, তার বিশেষণ হচ্ছে এক শব্দ। বৃক্ষতে যেহেতু পুংলিঙ্গ ষষ্ঠী বিভক্তি এক বচন আছে, তার জন্য এক শব্দতেও পুংলিঙ্গ ষষ্ঠী বিভক্তি এক বচন হয়েছে। সেরকম কাকা হয়, এখানেও কাকা হয় এর বিশেষণ হচ্ছে অনেকে, অরণ্যের বিশেষণ হচ্ছে কস্মিঞ্চিৎ, এখানেও ওই জন্য সপ্তমী হয়েছে। তাহলে প্রথম বাক্যটা বোঝা গেল। এরকম আমরা নিজেরাও বাক্য করতে পারবো। কস্মিঞ্চিৎ গ্রামে অনেকে ছাগাহ আসন, কস্মিঞ্চিৎ গ্রামে অনেকে অশ্বাহ বটবৃক্ষস্য অধঃ বসন্তি। এরকম করে নিজেরাও আমরা কিন্তু ছোট ছোট বাক্য করতে পারবো। ঠিক এরকমই এখানে যে যে শব্দগুলো আছে সেই সব শব্দগুলো একটু চেঞ্জ করে নিজেরা এরকম বাক্য তৈরি করতে পারবো। ঠিক আছে, তাহলে প্রথম বাক্যটা বোঝা গেল সবার কিরকম ভাবে এখানে বাক্যের এরকম প্রয়োগ হয়েছে, কিরকম ভাবে। চিত আর চন দুটো প্রত্যয়, সেগুলো পদের উত্তর হয়। কোন অর্থে হয়? তো অনির্দিষ্ট কিছু বোঝানোর জন্য হয়, যেগুলো নির্দিষ্ট নয়। কস্মিঞ্চিৎ মানে কোনো এক, নির্দিষ্ট নয়। সেই অনির্দিষ্ট বিষয়কে বোঝানোর জন্য পদের উত্তর চিত আর চন প্রত্যয় করতে হবে। কোনো এক, তাহলে কশ্চন, কশ্চিৎ, কশ্চিৎ। মেঘদূতে আছে না প্রথমেই, কশ্চিৎ কান্তা বিরহ গুরুণা, কশ্চিৎ কোনো এক। কস্মিঞ্চিৎ গ্রামে, কোনো এক গ্রামে, এরকম ভাবে নিজেদেরও প্রয়োগ করতে হবে, প্রয়োগে নিয়ে আসতে হবে। প্রয়োগে যতদিন না নিয়ে আসা হবে ততদিন কোনো লাভ নেই। দেখো দ্বিতীয় বাক্যটা এখন দেখো আমাদের কি বলা হচ্ছে, তস্যৈব বৃক্ষস্য, মানে এই যে বললো একস্য বৃক্ষস্য শাখাসু বসন্তি, সেটাই তস্যৈব বৃক্ষস্য অধঃ, অধঃ কোটরে কশ্চিৎ, এখানে দেখো চিত আবার আছে, কশ্চিৎ সর্পঃ বসতি। ধাতু ক্রিয়াপদ একই আছে এখানেও। তাহলে এই বাক্যটা কোন বাচ্চা আছে, কে বলতে পারবে? কর্তৃ বাচ্চা। এখানে কর্তা, কর্তা কে আছে? সর্প। তার বিশেষণ কি আছে? তার বিশেষণ কি আছে? কশ্চিৎ।
ঠিক আছে? তাহলে কশ্চিৎ সর্পঃ বসতি, এটা হচ্ছে আমাদের প্রধান বাক্য। সেই বাক্যের এটা হচ্ছে কঙ্কাল স্যার, সেই বাক্যেরই এরপরে শাখা প্রশাখা হচ্ছে এগুলো। ঠিক আছে? এখন এই বাক্যটা থেকে আমরা যদি প্রশ্ন করি তার এক একটা উত্তর পাবো। কশ্চিৎ সর্পঃ বসতি, এটা বাক্য। কশ্চিৎ সর্পঃ কুত্র বসতি, তাহলে তখন তারই উত্তর হচ্ছে বৃক্ষস্য অধঃ কোটরে কশ্চিৎ সর্পঃ বসতি। সেই যে বৃক্ষতে অনেকগুলি কাক বাস করত, সেই বৃক্ষেরই অধঃ, অধঃ, হ্যাঁ, অধঃ এখানে একটা অব্যয়, অধঃ মানে নিচে, কোন একটা কোটরে, কোন একটা গর্তে, কশ্চিৎ সর্পঃ কোন একটা সর্প বাস করত। এখানে এই বাক্যতে সেরকম নতুন কিছু নেই, একটা জিনিস নতুন আছে, অধ। এই অধ শব্দ যোগ করলে, অধ এটা একটা অব্যয়, তার অর্থ হচ্ছে নিচে। এই অধ অব্যয় যোগ করলে যার অধতে বোঝাতে চাইছে, যার নিচে বোঝাতে চাইছে, সেই তদবাচক যে প্রাতিপদিক সেখান থেকে ষষ্ঠী বিভক্তি নিয়ে আসতে হবে। তাহলে বৃক্ষের অধ বোঝাতে চাইছে, তার জন্য বৃক্ষরূপ প্রাতিপদিক থেকে ষষ্ঠী বিভক্তি হয়েছে। বৃক্ষস্য অধঃ, গৃহস্য অধঃ। আরো কিরকম এরকম কোন প্রয়োগ আর কেউ করতে পারবে? आकाशस्य अधः আকাশস্য অধঃ, वृक्षः अस्ति। বৃক্ষः अस्ति বলা যাবে। ঠিক আছে? তো বৃক্ষস্য অধঃ, এরকম ওই অধ শব্দ যোগ করলে সেখানে ষষ্ঠী বিভক্তি নিয়ে আসতে হবে। এরকমই অধর সঙ্গে আরো কিছু কিছু জিনিস আছে অব্যয়, যেগুলো যোগ করলে ষষ্ঠী বিভক্তি হয়। যেমন যদি বৃক্ষের উপরে বলতে যায় তাহলে কি বলতে হবে? উপরি, বৃক্ষস্য উপরি কোটরে কশ্চিৎ সর্পঃ আসিত, সর্পঃ বসতি। বৃক্ষের উপরে, অধঃ উপরে। ঠিক আছে? মধ্যে বললে এটাও বলতে পারি, মধ্যে। ঠিক আছে? এরকম এরকম ভাবে আরো এই অব্যয়গুলো আছে যেগুলোকে এরকম যোগ করলে ষষ্ঠী বিভক্তি হয়। তখন বৃক্ষস্য অধঃ উপরি মধ্যে কোটরে কশ্চিৎ সর্পঃ বসতি। ঠিক আছে? তাহলে এই যে সকল নতুন শব্দগুলো লেখা হচ্ছে, এগুলো নোটবুকে লিখে রাখতে হবে, তাহলে প্রয়োগ করতে পরে আমাদের নাহলে ভুলে যাবো। তো কশ্চিৎ সর্পঃ বসতি এই বাক্যে কি মুচ্যতে? महोदय खाता 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 वा नोटबुक इति संस्कृतभाषाया किं भवति? पुस्तिका? पुस्तिका इति वक्तुं शक्यते। नोटबुक पुस्तिका वक्तुं शक्यते वा? खाता खातिका न न न तथा नास्ति। पुस्तिका इति कथयतु। पुस्तिका, अभ्यास पुस्तिका, अभ्यास पुस्तिका, टिप्पणी पुस्तिका। एकस्मिन् कक्षायां मया श्रूयते। खादिका इति नाम सम्प्रति प्रयोगः एवं जायमानः अस्ति, परन्तु अयं प्रयोगः तथा समीचीनः नास्ति। अवगतम्? तर्हि तत्र एवं पुस्तिका, लघुपुस्तिका, टिप्पणी पुस्तिका एवं वक्तव्यम्। खादिका इति साक्षात् बङ्गभाषातः स्वीकृत्य निर्मितमस्ति मन्ये, तथा प्रयोगे न दृश्यते। सम्प्रति एवं भवति, यथा नूतनाः शब्दाः आगच्छन्ति, यथा आङ्ग्लभाषया नूतनं किमपि आविष्करणं भवति चेत्, आविष्क्रियते चेत् तस्य संस्कृते किं नाम भवति, तर्हि आङ्ग्लभाषातः साक्षात् नाम स्वीकृत्य स्थाप्यते। परन्तु सम्यक्तया अन्विष्यते चेत् तस्य यथार्थशब्दः अस्ति, परन्तु अन्वेषणमेव न क्रियते। यथा लिफ्ट् इति अस्ति, तर्हि लिफ्ट मध्ये एवमेव सम्प्रति साम्प्रतिकाः जनाः कथयन्ति। লিফটের সংস্কৃত কি বলে? সবাই বলে লিফট, এটাই বলে দেয়। যেমন বাংলাতেও আমরা ব্যবহার করি না, ইংরেজি শব্দ নিয়ে চলে আসি, অন্য ভাষারও আরো কিছু হিন্দি শব্দ নিয়ে চলে আসি। এখন তো এরকম চলছে, হিন্দি শব্দ বেশি
সিরিয়াল থেকে আর থেকে আমরা দেখি, মানে বাড়িতেও গিয়ে দেখি এরকম ওই শব্দগুলো নিয়ে ব্যবহার করছে। তো সিরিয়াল যুগ এখন চলছে আর কি। लिफ्ट সেই থেকে কি হতে? কিম লিফট লিফট লিফট, হ্যাঁ ওভার সেটা বলছি তো। বলছি তো লিফট এখন ওরা এরকম সবাই লিফট মধ্যে যাচ্ছে, আমি লিফট মধ্যে আসমি, এরকমই দেখি ব্যবহার করে অনেক, মানে বড় বড় পণ্ডিতরাও এরকম ব্যবহার করে। তো লিফটে এরকম বিভিন্ন একটা পুস্তক হয়, একটা পত্রিকা আছে, সেই পত্রিকাতে নতুন নতুন কিছু শব্দ এরকম সংস্কৃত সম্ভাষণ একটা পত্রিকা হয়, সেই পত্রিকাতে নতুন নতুন কিছু শব্দ এরকম আবিষ্কার হলে সেটা ওরা ঠিকঠাক করে লিখে। তো ওখানে দেখেছিলাম লিফটের অর্থ ছিল উন্নয়নী। তো লিফটকে আমরা উন্নয়নী বলতে পারি। ঠিক আছে, উন্নয়নী এরকম হবে লিখলে। উন্নয়নী अस्तु महोदय। যেটা উপরে নিয়ে যায়, আমাদের উপরে নিয়ে যাচ্ছে, উন্নয়নী লিফট। নদী শব্দের মতো রূপ হবে। ঠিক আছে, তাহলে দ্বিতীয় বাক্য হয়ে গেল তস্যৈব, তস্য যুক্ত এব সন্ধি করলে তস্যৈব হয়ে গেছে। বৃক্ষস্য অধঃ কোটরে কশ্চিৎ সর্পঃ বসতি। এরপর তৃতীয় বাক্য যদা প্রাতঃ করটাः আহারার্থম বহিঃ গচ্ছন্তি তদা সহ অহিঃ বৃক্ষম আরোহ্য কাকশিশুন খাদতি। এটা একটা দীর্ঘ বাক্য হয়ে গেল। হ্যাঁ, এখানে এই গল্পটা একটা আমি ওই পিডিএফ পেয়েছিলাম, সেখান থেকে আমি টাইপ করে নিয়েছি। সেখানে আমি কিছু কিছু শব্দ চেঞ্জ করে দিয়েছি, আর নতুন নতুন শব্দ যাতে শিখতে পারি এই জন্য পুরোটা এখানে কাকো শব্দ দিয়েই ছিল। তো আমি কাকো শব্দের কিছু কিছু জায়গা চেঞ্জ করে দিয়েছি। যেমন এখানে একটা নতুন শব্দ পেয়েছি, যদা প্রাতঃ করটাः আহারার্থম বহিঃ গচ্ছন্তি তদা সহ অহিঃ বৃক্ষম আরোহ্য কাকশিশুন খাদতি। এখানে দুটো নতুন শব্দ পেয়েছি, দেখো, একটা করটাः আর একটা অহিঃ। ঠিক আছে, তো করটাः মানে করট শব্দ, কাক শব্দের মতোই রূপ হয়, কিন্তু করট শব্দের অর্থ কাকই, কাক এই অর্থ, রূপটাও কাক শব্দের মতোই হয়। করটः করটৌ করটাः, কাকः কাকৌ কাকাः। অহিঃ এই শব্দটা একটু আলাদা, অহি মানে সর্পঃ, ইকারান্ত হরি শব্দের মতো রূপ হয় অহি। ঠিক আছে, অহিঃ মানে হরিহি হরি হরয়ঃ, অহিঃ অহি অহয়ঃ, অহি মানে সর্প। ঠিক আছে, এরপরে দেখো এখানে আমাদের একটু দীর্ঘ বাক্য হয়ে গেছে। কেন? এখানে দুটো বাক্য জয়েন করা হয়েছে, যদা তদা দিয়ে দুটো বাক্য জয়েন করা হয়েছে। ঠিক আছে, যদা প্রাতঃ করটাः আহারার্থম বহিঃ গচ্ছন্তি, এটা একটা বাক্য। তদা সহ অহিঃ বৃক্ষম আরোহ্য কাকশিশুন খাদতি, এটা হচ্ছে আরেকটা বাক্য। এই দুটো বাক্য কোন বাচ্চা আছে? দুটোই কর্তৃ বাচ্চা আছে। কেন? কারণ ক্রিয়াপদ গুলো আমরা দেখলেই বুঝতে পারবো কি এটা পরস্মৈপদ ক্রিয়াপদ আছে, পরস্মৈপদী ধাতু আছে। পরস্মৈপদের রূপ আছে মানে এটা কর্তৃ বাচ্চা। তাহলে যদা প্রাতঃ, প্রাতঃ হচ্ছে একটা অব্যয়, প্রাতঃ একটা অব্যয়। অব্যয়টা কেন আমি বলে দিচ্ছি, কারণ প্রাতঃ বাক্যে কোনোদিনই চেঞ্জ হবে না, সবসময় প্রাতঃ এটাই থাকবে। ঠিক আছে, যদা একটা অব্যয়, প্রাতঃ একটা অব্যয়, তদা একটা অব্যয়। ঠিক আছে, আর এখানে আরেকটা অব্যয় আছে আরোহ্য, এটাও একটা অব্যয়, এরও কিন্তু কোনো বিভক্তি আসবে না আর চেঞ্জ হবে না। এই তিনটা এখানে অব্যয় আছে, যদা প্রাতঃ তদা আরোহ্য। আরোহ্য একটা একটু আলাদা রকমের অব্যয়, যদা তদা এগুলো একই ধরনের অব্যয়, প্রাতঃ। ঠিক আছে, তাহলে এখানে প্রথম বাক্য তার অর্থ কি হচ্ছে? যদা প্রাতঃ করটাः আহারার্থম, আহারার্থম মানে আহারের জন্য, আহারার্থম বহি, বহি আর একটা অব্যয় আছে, বহিঃ গচ্ছন্তি, বহি মানে বাইরে, বাইরে মানে নিজের সেই যে বাসস্থান, সেই বাসস্থান ছেড়ে বাইরে
গচ্ছন্তি যেত, তদা সহ অহি মানে সেই সাপটা কি করতো, বৃক্ষম আরোহ্য গাছে চড়ে, আরোহ্য মানে গাছে চড়ে, কাক শিশুন খাদতি কাক ছানাদের খেত। বাক্যটা অর্থ বোঝা গেছে? হ্যাঁ স্যার। হুম হ্যাঁ স্যার। হুম এখানে দেখো প্রাতঃ একটা অব্যয় আছে। হ্যাঁ, প্রাতঃ মানে সকালে। কাক সকাল ভোরবেলাতেই তার বাসস্থান ছেড়ে আহারের জন্য অন্যত্র চলে যায়, আবার সন্ধ্যাবেলায় যখন সূর্যাস্ত হয় তখন আবার নিজের বাসাতে আসে। এর মাঝেই হচ্ছে কি হয়, কোকিল এসে, তাই তো, কোকিল কাকের বাসাতে ডিম পেড়ে দেয়, তাই তো। হ্যাঁ यदा স্যার। प्रातः, হ্যাঁ, করটাহ আহারার্থম বহিঃ গচ্ছন্তি। আহারার্থম, এখানে দেখো আহারের সঙ্গে অর্থ শব্দের যোগ করে দিয়েছে, তার অর্থ বোঝাচ্ছে কি সেই জন্যে। এখানে আমরা এই পদের জায়গাতে আহারায় এরকমও ব্যবহার করতে পারি, চতুর্থী দিয়ে। আহারায় তার মানে হচ্ছে আহারার্থম বা আহারতুম। আহারতুম বলা ঠিক যুক্তিযুক্ত হবে না, কিন্তু আহারায় এরকম বলা যেতে পারে। আহারায় বহিঃ গচ্ছন্তি মানে আহারের জন্যই। তাহলে এখানে আমরা দুই রকম ভাবে ব্যবহার করতে পারি, আহারার্থম, আহারায়। ঠিক আছে। যদা প্রাতঃ, প্রাতঃ শব্দের সমার্থক শব্দ আর কি আছে? প্রভাতঃ। প্রভাতে। হ্যাঁ, প্রভাতে। তখন প্রভাতে হয়ে যাবে, প্রভাত শব্দ কিন্তু সেটা অব্যয় নয়। তাহলে যদা প্রাতঃ বা প্রভাতে করটাহ আহারার্থম বা আহারায় বহিঃ গচ্ছন্তি। হুম বহিঃ গচ্ছन्ति तदा सः अहिः सर्पः वृक्षम् आरुह्य, तदा सः अहिः वृक्षम् आरुह्य काकशिशुन् खादति। काकशिशुन মানে কাক ছানাদের খেত। বৃক্ষম আরুহ্য, হ্যাঁ এখানে দেখবে আরুহ্য এখানে কি আছে, তো আরুহ্য এখানে আং উপসর্গ আছে আর রুহ ধাতু আছে, আরোহতি এরকম রূপ হয়। সেখান থেকে রুহ ধাতুর উত্তর ত্বা প্রত্যয় করে ত্বয়ের স্থানে ল্যবাদেশ হয়ে আরুহ্য এই শব্দটা নিষ্পন্ন হয়েছে। আরুহ্য এখানে যদি ভাঙি তাহলে আং, তারপরে রুহ ধাতু, ত্বা প্রত্যয় কখন হয় সবাই জানে? অসমাপিকা ক্রিয়ার হ্যাঁ ক্ষেত্রে স্যার, ব্যবহার হয়। যখন উপসর্গ থাকবে না তখন ধাতুর পরে ত্বা প্রত্যয় হবে, আর যখন উপসর্গ থাকবে ধাতুর আগে তখন ল্যাপ প্রত্যয় হবে। কখন হয়, কোন অর্থে হয়, কি অর্থ বোঝায়? মানে উঠে, খেয়ে, যে, হুম, অসমাপিকা ক্রিয়া। হ্যাঁ। হ্যাঁ, এরকমই। ঠিক আছে, তো ওইটারই একটু যদি টেকনিক্যাল ভাষাতে বলতে চাই তাহলে এরকম তিনটা নিয়ম আছে। ঠিক আছে, কি কি নিয়ম? তো প্রথম নিয়ম হচ্ছে কি, একটা বাক্য থাকবে, সেই বাক্যে, এটা তোমরা লিখে নিতে পারো শর্ট নোট করে, ঠিক আছে, বা পরেও ক্লাসের পরেও লিখে নিতে পারো। একটা বাক্য থাকবে, সেই বাক্যে একের অধিক ক্রিয়াপদ থাকবে, ঠিক আছে, আর সেই সমস্ত ক্রিয়াপদেরই কর্তা একজনকে হতে হবে। কি হতে হবে? কর্তা একজনকেই হতে হবে। একজনকে হতে হবে মানে, ধরো একটা বাক্যে গচ্ছতিও আছে, খাদতিও আছে, ঠিক আছে, দুটো ক্রিয়াপদ আছে, একটা হচ্ছে গমন রূপ ক্রিয়াপদ আছে, আর একটা হচ্ছে ভোজন রূপ ক্রিয়াপদ আছে। সেই ভোজন রূপ ক্রিয়া আর গমন রূপ যে ক্রিয়া, সেই দুই ক্রিয়ার কর্তা একজনই হবে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে প্রথম কন্ডিশন হচ্ছে একটা বাক্যে একের অধিক ক্রিয়াপদ থাকতে হবে। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে কি, সেই সমস্ত ক্রিয়ার কর্তা একজনকেই হতে হবে। তখন পূর্বকালে বিদ্যমান বা নিষ্পন্ন যে ক্রিয়া, সেই ক্রিয়ার বাচক যে ধাতু, সেই ধাতু থেকে তখন আমরা ত্বা প্রত্যয় করি। এই তিনটা হচ্ছে নিয়ম, তিনটা কন্ডিশন। ঠিক আছে, এই তিনটা কন্ডিশন নিয়ে নিলে পুরো ত্বা প্রত্যয় শেষ হয়ে গেল। তাহলে তোমরা পয়েন্ট করে লিখে নিতে পারো যে একটি বাক্যে একের অধিক ক্রিয়াপদ থাকতে হবে, প্রথম বাক্য। দ্বিতীয় হচ্ছে সেই সমস্ত ক্রিয়ার কর্তা একজনই হতে হবে, দ্বিতীয় কন্ডিশন। তৃতীয় হচ্ছে তখন পূর্বকালে নিষ্পন্ন যে ক্রিয়া, তার বাচক যে ধাতু, তার উত্তর ত্বা প্রত্যয় হয়।
ঠিক আছে, তিনটা কন্ডিশন লেখা হয়ে গেছে। তাহলে তখন হচ্ছে তার উত্তর ত্বয়া প্রত্যয় হবে। এরপরে লিয়প প্রত্যয় কোথায় হবে? তো সেই ত্বয়া প্রত্যয়ের জায়গাতেই লিয়পের আদেশ হয়, লিয়প কোনো আলাদা প্রত্যয় নয়। হ্যাঁ, এটা মনে রাখবে, অনেকে গুলিয়ে ফেলে। লিয়প কোনো আলাদা প্রত্যয় নয়, সেই ত্বয়া প্রত্যয়ের স্থানেই লিয়প প্রত্যয় চলে আসবে কখন? যদি সেই ধাতুর পূর্বে কোনো উপসর্গ থাকে বা সমাস হয়, মানে সমাস উপসর্গ হওয়ার জন্যই সমাস হয়, সমাস হতে হবে, ঠিক আছে, তখনই সেখানে ওই ত্বয়ের জায়গাতে লিয়প চলে আসবে। যেমন এখানে আ প্লাস রু ধাতু আছে, সেখানে ত্বয়া প্রত্যয় হয়েছিল, সেই ত্বয়ের স্থানে লিয়প চলে এসছে কি করে? কারণ এখানে রু এর পূর্বে উপসর্গ আছে। আর এখানে পুরো বাক্যটা দেখো, তদা সহ অহিহি বৃক্ষম আরোহ্য কাকশিশুন খাদতি, দুটো ক্রিয়াপদ আছে, একটা হচ্ছে রুহ ক্রিয়া আছে, একটা হচ্ছে খাদন ক্রিয়া আছে, একটা আরোহণ ক্রিয়া আছে, একটা ভোজন ক্রিয়া আছে। এই দুটো ক্রিয়াপদের কর্তাকে অহি, ঠিক আছে, কর্তা হচ্ছে একজন। তাহলে প্রথম কন্ডিশন দেখো, একটা বাক্যটা হচ্ছে সহ অহিহি, এতদূর পর্যন্ত একটা বাক্য, ঠিক আছে। এই বাক্যে একাধিক ক্রিয়া আছে, একটা আরোহণ রূপ ক্রিয়া আছে, একটা ভোজন রূপ খাদন রূপ ক্রিয়া আছে। সেই দুই ক্রিয়ার কর্তা হচ্ছে একজনই। তার জন্য পূর্বকালে নিষ্পন্ন যে ক্রিয়া আরোহণ ক্রিয়া, সেই আরোহণ ক্রিয়ার বাচক ধাতু হচ্ছে রুহ ধাতু। ক্রিয়ার বাচক সবসময় ধাতু হয়, সেই ধাতু থেকে আমরা ত্বয়া প্রত্যয় করেছি। আর যেহেতু এখানে ধাতুর পূর্বে উপসর্গ আছে, সেই জন্য ত্বয়ের স্থানে লিয়প হয়েছে, লিয়প হয়ে আরোহ্য এরকম পদ হয়েছে, ঠিক আছে। এরকমই আরো কি হতে পারে, যেমন সহ যদি বলতে যাই যে সে প্রণাম করে এলো, সে গুরুকে প্রণাম করে এলো, তাহলে এটা কিরকম বলতে হবে? সহ, এখানে দুটো ক্রিয়াপদ আছে, যদি আমরা একটু ভাঙি, হ্যাঁ এটা একটা অশুদ্ধ বাক্য আমি যেটা বলছি এখন, সহ গুরুন প্রণমতি অথ আগচ্ছতি, এখন বাক্যটা ঠিক আছে, ঠিক আছে। সহ গুরুন প্রণমতি অথ আগচ্ছতি মানে সে গুরুকে প্রণাম করলো, অথ মানে হচ্ছে তার অনন্তর, তারপরে এলো। সহ গুরুন প্রণমতি অথ আগচ্ছতি, এখানে যদি আমরা অথটা না দিতে চাই, হ্যাঁ একটাই বাক্য করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? এই যে বাক্য, এই বাক্যে পূর্বকালীন যে ক্রিয়া নিষ্পন্ন হচ্ছে, যে ক্রিয়া প্রণমন রূপ ক্রিয়া, সেই ক্রিয়ার বাচক যে ধাতু নম ধাতু, সেই ধাতুর উত্তর ত্বয়া প্রত্যয় দিতে হবে, তখন নত্বা হবে। এরপরে যেহেতু তার পূর্বে প্র উপসর্গ আছে, তখন ত্বয়ের জায়গাতে লিয়প চলে আসবে, তখন প্রণম্য হয়ে যাবে। তাহলে তখন বাক্য হবে সহ গুরুন প্রণম্য আগচ্ছতি, তখন একটাই বাক্য হয়ে গেল, একটাই ক্রিয়াপদ, মানে প্রধান ক্রিয়া হচ্ছে একটাই হয়ে গেল, তখন সহ গুরুন প্রণম্য আগচ্ছতি। বোঝা গেছে ত্বয়া প্রত্যয়ের পুরো বিষয়টা, কি কন্ডিশন আছে না আছে, এই নিয়ম তিনটা মনে রাখতে হবে। এরপরে বিভিন্ন ধাতুর সঙ্গে কিরকম রূপ হয় একটু সাধারণভাবে জেনে নিলেই আমরা নিজেরাই গেস করে করে বলে দিতে পারবো যে হ্যাঁ এই ধাতুর সঙ্গে হলে এরকম হবে। যেমন গম ধাতুর সঙ্গে যদি ত্বয়া প্রত্যয় করি তাহলে কি রূপ হবে? গত্বা, ঠিক আছে। যদি আমি বলি আগচ্ছতি, সেখানে আগম ধাতু আছে, তাহলে সেখানে কি রূপ হবে ত্বয়া প্রত্যয় করলে? হ্যাঁ আগম্য, হ্যাঁ আগম্য, আগম্য হয়, আর একটা আগত্য এটাও হবে, ঠিক আছে, আগম্য অথবা আগত্য, ঠিক আছে। যদি খাদ ধাতু বলি, তার উত্তরে যদি ত্বয়া প্রত্যয় বলি তাহলে কি হবে? খাদিত্বা, ঠিক আছে। এরপরে যদি বলি আমি বিষ ধাতু উপবিশতি, তাহলে কি হবে? উপবিশ্য, ঠিক আছে। তো এরকম কিছু অভ্যাস করলে, কিছু ধাতুর রূপ দেখলেই আস্তে আস্তে আমরা কিন্তু বুঝে যাবো যে এরকম এরকম রূপ হচ্ছে, গেস করে করে কাজ চালাতে পারবো, ঠিক আছে। তো এখানে সেরকম বাক্য আছে, এই আরোহ্য এখানে আছে। তো কাক শিশুন, এখানে খাদতি, কাক শিশুন খাদতি, দ্বিতীয়ার বহুবচন আছে, শিশু শব্দ, তার দ্বিতীয়ার বহুবচনে শিশুন,
তাহলে यदा प्रातः करटः आहारार्थम বা আহারায়, আহারায় মানে আহারের জন্য, আহারার্থম মানেও আহারের জন্য, আহারার্থম বহিঃ গচ্ছন্তি তদা সহ অহিঃ বৃক্ষম আরোহ্য কাকশিশুম খাদতি। এখানে বহিঃ একটা অব্যয় আছে, এই বহিঃ অব্যয় যোগ করলে যেখান থেকে বাইরে যাচ্ছে সেই বাচক প্রাতিপদিক থেকে পঞ্চমী বিভক্তি হয়। যদি বলি গ্রাম থেকে বাইরে যাচ্ছে, তাহলে তখন গ্রামাত বহিঃ গচ্ছতি, গ্রামস্য বহিঃ এরকম হবে না, গ্রামের বাইরে যাচ্ছে যদি আমরা বলি তখন গ্রামস্য বহিঃ এরকম হবে না, গ্রামাত বহিঃ এরকম হবে। ঠিক আছে, গ্রামাত বহিঃ গচ্ছতি, নগর থেকে বাইরে যাচ্ছে, নগরের বাইরে যাচ্ছে, তাহলে নগরিয়াহা বহিঃ গচ্ছতি, নগরিয়াহা এখানে পঞ্চমী আছে, ষষ্ঠীতে একই রূপ হয়। বিদ্যালয়, বিদ্যালয়ের বাইরে যাচ্ছে, তাহলে বিদ্যালয়াত বহিঃ গচ্ছতি, এরকম বাক্য হয়। তাহলে বহিঃ একটা নতুন উপসর্গ অব্যয় পেলাম, তার যোগে যেখান থেকে বাইরে বোঝাতে চাইছে সেখান থেকে পঞ্চমী বিভক্তি হবে। তখন প্রাতঃ করটঃ আহারার্থম বহিঃ গচ্ছন্তি, আহারার্থম কি বলতে হবে, বৃক্ষাৎ বহিঃ বা গৃহাৎ, তাদের যে ঘর, গৃহাৎ বহিঃ, আচ্ছা গৃহাৎ, গৃহাৎ বহিঃ গচ্ছন্তি তদা সহ অহিঃ বৃক্ষম আরোহ্য কাকশিশুন খাদতি। এখানে আরেকটা একটু জানার আছে এই বাক্যে, এখানে আমরা কি বললাম, বৃক্ষম আরোহ্য কাকশিশুন খাদতি। এখানে আমরা যদি আরোহ্য এই পদটা না দিতে চাই, কিন্তু এমন আমাদের ইচ্ছা হলো কি যে আমরা এখানে আরোহ্য এই পদটা দেব না, অথচ আরোহ্য এই পদের যেটা অর্থ সেই অর্থটা প্রকাশিত হোক, তাহলে সেরকম কি সংস্কৃতে কিছু উপায় আছে? বুঝতে পারলেন কি বলতে চাইছি? আরোহ্য এই পদটা দেব না, কিন্তু আরোহ্য এই পদের যেটা অর্থ, যে আরোহণ করে, সেরকম যদি আমরা চাই, তাহলে সেরকম কি কোনো উপায় আছে? তো সেরকম একটা উপায় আছে। হ্যাঁ, তো কি রকম উপায় আছে? তো কি নিয়ম আছে? নিয়ম হচ্ছে কি, যদি লিয়বন্ত শব্দ, এখানে লিয়ব প্রত্যয় হয়েছে, তো তার জন্য এটা লিয়বন্ত শব্দ, লিয়ব অন্তে আছে এই জন্য লিয়বন্ত শব্দ, লিয়বন্ত শব্দ যদি আমরা লোপ করে দিই, তাহলে তার যেটা কর্ম অথবা অধিকরণ সেখান থেকে আমরা পঞ্চমী নিয়ে চলে আসবো, তাহলেই তার অর্থ প্রকাশিত হয়ে যাবে। এখন আরোহ্য এটা বলার দরকার নেই, এটা এখন বলার দরকার নেই, আরোহ্য এটা যদি না বলি এটা এখন বলার দরকার নেই, লাল কালি করে দিচ্ছি আমি, এটা বলার দরকার নেই। তাহলে এরকম যদি আমরা বলি সহ অহিঃ বৃক্ষাৎ কাকশিশুন খাদতি, তাহলে এরকম যদি বাক্য থাকে, এই বাক্যটা কিন্তু সবাই বুঝতে পারবে না, আরোহ্য এখন নেই, তদা সহ অহিঃ বৃক্ষাৎ কাকশিশুন খাদতি মানে কি? তাহলে তার মানে এখানে যে পঞ্চমী হয়েছে সেটা কর্ম অর্থে পঞ্চমী হয়েছে, মানে এখানে বৃক্ষম আরোহ্য এরকমই অর্থ। ঠিক আছে, ঠিক তেমনি যদি বলি যে বৃক্ষে উপবিশ্য বৃক্ষম আরোহ্য, একটা হচ্ছে যদি এরকম বাক্য আমরা করতাম, বৃক্ষম আরোহ্য আর একটা করছি শাখায়াম, শুধু আরোহণ করে কি খেয়ে নেবে, কোথাও তো বসে বসে খাবে, তাহলে শাখায়াম উপবিশ্য, উপবিশ্য কাকশিশুন খাদতি। হ্যাঁ, গাছে উঠে শাখাতে বসে কাকশিশুদের খেত। এখন এইখানে দেখো, এই উপবিশ্য এটাও লেবন্তর রূপ, আর আরোহ্য এটাও লেবন্তের রূপ, তাহলে এই দুটো শব্দ যদি আমরা তুলে দিই, কিন্তু আমাদের ইচ্ছা যে শব্দগুলো উঠে গেল তার যে অর্থ সেই অর্থ যেন থাকে, তখন কি করতে হবে, সেই আরোহ্য এর যে কর্ম, মানে লেবন্তের যেটা কর্ম অথবা অধিকরণ, সেখানে আমাদের পঞ্চমী নিয়ে চলে আসতে হবে। তাহলে এইখানে এইগুলো তুলে দিলে, আরোহ্য এটা যদি তুলে দিই, আর শাখায়াম উপবিশ্য এটাও যদি আমরা তুলে দিই, তাহলে এখানে আমাদের কি করতে হবে, কি করতে হবে, পঞ্চমী হবে, পঞ্চমী নিয়ে চলে আসতে হবে।
তাহলে আরোহী এটাও আমরা আমরা ছেড়ে দিচ্ছি। তখন বৃক্ষাত এখান থেকে, বৃক্ষম এখান থেকে পঞ্চমী নিয়ে চলে আসবো। শাখায়াম এখানে পঞ্চমী নিয়ে এলে কি হবে? কি হবে পঞ্চমী নিয়ে এলে? শাখায়াহ। হ্যাঁ, শাখায়াহা। তাহলে বৃক্ষাত শাখায়াহা কাক শিশুন খাদতি, একটা কি ধরনের কিরকমের বাক্য হয়ে গেল, কিন্তু যারা বোঝার তারা ঠিক বুঝে যাবে যে এখানে বৃক্ষম আরোহ্য শাখায়াম উপবিশ্য এরকম বলতে চেয়েছে। এটা একটু কঠিন ধরনের বাক্য রচনা হয়ে যাবে সব জায়গাতে বললে, মানে লোক চল কথিত ভাষাতে এরকম কঠিন প্রয়োগ করা উচিত নয় আর কি। যখন আমরা লোকে ব্যবহার করব, কোন সাহিত্য যদি রচনা করতে যাই, সেখানে আমরা কাব্য রচনা করতে চাচ্ছি বা নাটক লিখছি, সেখানে আমরা সুন্দর সুন্দর প্রয়োগের জন্য এরকম ব্যবহার করতে পারি, কিন্তু লোক ভাষা সবসময় সহজ হয়। কাউকে বোঝানোর জন্য আমি বলছি, তখন তো আমার নিজের পাণ্ডিত্য দেখানোর জন্য আমি বলছি না, কাউকে বোঝানোর জন্য, আমার মনের ভাবটা যাতে বুঝতে পারে এই জন্য বলছি। তখন যতটা সম্ভব সহজভাবে বলা দরকার, ঠিক আছে? তাহলে এখানে আমরা সেরকম। হ্যালো হ্যাঁ বলো। স্যার, বলছি আমার একটা একটা ক্লাস আছে, ওখানে জয়েন করতেই হবে। আমি এটা ইউটিউব থেকে দেখে নেবো, পরবর্তী যেটুকু হবে। ঠিক আছে, প্রত্যেক দিনই কি আছে ওই ক্লাসটা? প্রত্যেক বৃহস্পতিবার? হ্যাঁ স্যার। ও, তাহলে তো একটু প্রবলেম হবে। ওই ক্লাসটা অন্য কোথাও কোনো টাইমে করা যাবে না? দেখছি, চেষ্টা করবো। ঠিক আছে। তাহলে তৃতীয় বাক্য আমাদের হয়ে গেল। এই বাক্যে আর একটু জানার আছে। यदा प्रातः करटः आहारार्थं गृहात् बहिः गच्छन्ति तदा सः अहिः वृक्षम् आरुह्य शाखायाम् उपविश्य काकशिशून् खादति। এখানে আমরা যে দুটো বাক্যকে একটা বাক্যতে করলাম, জয়েন করলাম, কার দ্বারা জয়েন করলাম? তদা শব্দ আর ইয়দা শব্দ দিয়ে। ঠিক আছে, এখানে যেরকম আমরা বললাম যে বৃক্ষম আরোহ্য, আরোহ্য পদটা না দিলে কি করা যাবে না, তো এখানেও সেরকম যথা তথা পদটা না দিলেও তার অর্থ এনে করার একটা উপায় আছে। সেই উপায়টা আমরা আজকে করছি না, পরের দিন দেখবো। ঠিক আছে, এখন আমরা গল্পটা শেষ করছি। পরের দিন এখানে কিন্তু এই যথা তথা তুলে দিয়েও কিভাবে তার অর্থ একইভাবে যদি প্রকট করা যায়, সেই একটা উপায় আছে, সেই উপায়টা আমরা দেখবো। ঠিক আছে, দেখো তারপরের বাক্য দেখো, অতঃ অরিষ্টাহা দুঃখিতাহা। ছোট একটা বাক্য, কিন্তু এই বাক্যতে একটু কঠিন হয়ে গেছে, অরিষ্ট শব্দ দিয়ে দিয়েছি আমি, কিছুই ছিল না এখানে। অরিষ্টাহা আছে, তার থেকে কাকাহা ধরে নাও। অতঃ কাকাহা দুঃখিতাহা, বোঝা যাচ্ছে? একদম সহজ। অতঃ মানে, অতঃ এটা একটা অব্যয়, তার অর্থ হচ্ছে কারণ বোঝানোর জন্য। হ্যাঁ, পূর্ব বাক্যে যদি কারণ উপস্থাপিত করা হয়, দ্বিতীয় বাক্যে যদি তার কার্য উপস্থাপিত করা হয়, তখন আমরা অতঃ বলি। তাহলে পূর্ব বাক্যে হচ্ছে এই যে অতঃ দুঃখিতাহা, দুঃখিত হয়েছে, এইটা হচ্ছে কার্য। সেই দুঃখিত হয়েছে যে কার্য, তার কারণ পূর্ব বাক্যে বলা হয়েছে, এই জন্য পরের বাক্য অতঃ দেওয়া হচ্ছে। অতঃ মানে অস্মাৎ কারণাৎ, এই কারণে। কি কারণ? যেহেতু সেই সাপ কাক শিশুদের, কাক ছানাদের খেয়ে নিত, এই জন্য অতঃ অরিষ্টাহা দুঃখিতাহা। অরিষ্টাহা মানে কাকাহা দুঃখিতাহা, সেই কাকগুলো কি দুঃখিত হয়েছিল। ঠিক আছে, অরিষ্টাহা মানে কাকাহা। তাহলে কাক শব্দের জন্য কটা শব্দ পেলাম? একটা হচ্ছে কাক, আরেকটা করটা, আরেকটা হচ্ছে অরিষ্ট। তিনটা শব্দ আমরা পেয়ে গেছি। শব্দ ভান্ডার এরকম ভাবে আস্তে আস্তে বাড়বে। करटः आहारार्थं गृहात् बहिः गच्छन्ति तदा सः अहिः वृक्षम् आरुह्य शाखायाम् उपविश्य काकशिशून् खादति। अतः अरिष्टाः दुःखिताः। পূর্ব বাক্যে কারণ বলা হয়েছে, তারপরের বাক্যে কার্য বলা হলো, এই জন্য অতঃ। তদনন্তরম, অতঃ হয়েছে ইয়তঃ, এরকম একটা অব্যয় আছে। অতঃ এরকম, এটা যেমন একটা অব্যয়, ঠিক তেমনি আরেকটা আছে ইয়তঃ, ততঃ।
এগুলো সে একই রকম ভাবে ব্যবহার হয়। यतः त्वं न आगतवान्, यतः त्वं तत्र गच्छसि, ततः अहम एतत् करोमि। যেহেতু তুমি ওখানে যাচ্ছ তার জন্য আমি এটা করছি। ঠিক আছে, এরকম বাক্যে यतः ततः अतः ইত্যাদির ব্যবহার হয়। তাহলে यतः ततः এই দুটো তোমরা নোটবুকে লিখে রাখো, এই দুটোর প্রয়োগ হচ্ছে কিরকম ভাবে। यतः এটারও অর্থ হচ্ছে যেহেতু, কারণ বোঝানোর জন্য, ততः এটা হচ্ছে কারণ বোঝানোর জন্য। তদনন্তরম তে ধ্বংসাহ আরেকটা কাক শব্দের জন্য অর্থ পেলাম। ধ্বংস এটা হচ্ছে কাক শব্দের পর্যায়বাচক শব্দ। তদনন্তরম মানে তারপরে, তে ধ্বংসাহ মানে তে কাকাহ একম বৃদ্ধম কাকম সাহায্যম প্রার্থয়ন্তি। তারপরে কি, সেই কাকগুলি একজন বৃদ্ধ কাকের কাছ থেকে সাহায্য প্রার্থনা করলো। প্রার্থয়ন্তি এখানেও পরস্মৈপদী রূপ আছে, তার জন্য এটা কি কর্তৃবাচ্যে। একম বৃদ্ধম এখানেও বিশেষ্য বিশেষণ ভাব আছে। একম বৃদ্ধম কাকম, কাকেরই বিশেষণ হচ্ছে বৃদ্ধ আর এক, দুটো বিশেষণ। কাক কিরকম, তো বৃদ্ধ আর একত্ব বিশিষ্ট। একজন বৃদ্ধ কাককে সাহায্যের জন্য সাহায্যম প্রার্থয়ন্তি। এই বাক্যটা নিয়ে আমাদের একটা বিচার্য বিষয় আছে, তো পুরো বাকি গল্পটা আমরা পড়ে নিচ্ছি, তারপরে এই বাক্যটা শেষে আমরা দেখব। পরের দিনে এই বাক্যটা দেখবো, যদা তদা রাজি, এই বাক্যটা দেখবো, একম বৃদ্ধম কাকম সাহায্যম প্রার্থয়ন্তি। বৃদ্ধ বায়সস্য, আচ্ছা কাক শব্দের জন্য আরো একটা শব্দ পেলাম বায়স, এটা সবাই জানেন। বৃদ্ধ বায়সস্য উপদেশম অনুসৃত্য ধীরঃ কাকঃ নদীম গচ্ছতি, এখানেও কর্তৃবাচ্য আছে। বৃদ্ধ বায়সস্য উপদেশম অনুসৃত্য, হ্যাঁ বৃদ্ধ যে কাক, সে তার যে উপদেশ, সেই উপদেশ শুনে অনুসরণ করে, ধীরঃ কাকঃ একজন ধীর কাক, নদীম গচ্ছতি নদী যাচ্ছে, তত্র মানে সেই নদীতে, রাজকুমারী স্নানম করতি কোন এক রাজকুমারী। এখানেও আমরা চিত, যেহেতু রাজকুমারীকে আমাদের জানা নেই, তাহলে এখানেও আমরা কি করতে পারি, চিত অথবা চন প্রত্যয় করতে পারি। তাহলে এখানে চিত দিয়ে করলে কিরকম হবে, হ্যাঁ কাচিত, কাচিত রাজকুমারী স্নানম করোতি, কোন এক রাজকুমারী স্নান করছিল। তস্যাহ মানে সেই রাজকুমারীর আভরণম নদী তীরে অস্তি, তার আভরণ সমস্ত কি নদীর তীরে রাখা ছিল। কাকহ আভরণম আদায়, এখানেও দেখো আদায় লিয়ক প্রত্যয় করা আছে, আদায় মানে নিয়ে নিয়ে নিয়ে, আভরণম আদায়। এখানেও যদি আদায় এটা না দিতে চাই তাহলে কি করতে হবে, আভরণাৎ, আভরণাৎ নদী তীরম প্রতি গচ্ছতি। হ্যাঁ तदा राजकुमार्याः रक्षकाः काकम् अनुगत्य वृक्षस्य समीपं गच्छन्ति। তখন রাজকুমারীর যে রক্ষক ছিল, তারা কি কাককে অনুসরণ করতে করতে বৃক্ষের সমীপম গচ্ছেন। যেখানে সমীপ এটা হচ্ছে অব্যয়, তার যোগে তৎযোগে এখানে বৃক্ষের সঙ্গে ষষ্ঠী হয়েছে। ঠিক আছে, বৃক্ষস্য সমীপম, গৃহস্য সমীপম, অরণ্যস্য সমীপম, বিদ্যালয়স্য সমীপম। কাকঃ আভরণম বৃক্ষস্য কোটরে ক্ষিপতি, কাক কি করলো, সেই আভরণটা বৃক্ষের যে কোটর ছিল সেখানে ফেলে দিল। ক্ষিপতি মানে ফেলে দেওয়া। রক্ষকাহ তদৃष्ट्वा কোটরাত বহিঃ, এই যে কোটরাত বহিঃ বললাম পঞ্চমী যুক্ত হয়, এখানে পঞ্চমী দেখা যাচ্ছে। কোটরাত বহিঃ কাষ্ঠৈঃ তাড়য়ন্তি, সেই কোটরের বাইরে কাঠ নিয়ে জোরে জোরে আঘাত করতে থাকলো। তখন আঘাত করার পরে কি হলো, ফণি, এই যে সর্প বোঝানোর জন্য আমরা ওহি পেয়েছিলাম, আর একটা নতুন পেলাম ফণি।
এটা গুণিন শব্দের মতো রূপ হয়, ফণিন ফণি ফণিনৌ ফণিনঃ, গুণি গুণিনৌ গুণিনঃ, এরকম রূপ হয়। ফণি বহিঃ আগচ্ছতি, ওই কাঠের শব্দতে কি হলো, সাপটা বাইরে চলে এলো। রক্ষকাহ সর্পম মারয়ন্তি, তারপরে কি করলো, সেই রক্ষকরা যারা রাজকুমারীর রক্ষক ছিল তারা কি করলো, সেই সাপটাকে মেরে দিল। এরকম ভাবে কি হলো, সেই কাক বা ছানাদের আর সে খেতে পেলো না, তখন কাকরা আবার ওই গাছের শাখাতে আনন্দে বসবাস করতে থাকলো। তাহলে গল্পের অর্থ বোঝা গেছে, কোথায় কিরকম ভাবে প্রয়োগ হচ্ছে। কোনো একবার গল্পটা নিজেরা একবার পড়ে নাও তো, কোথায় কি বুঝতে পারছো কিনা, কিরকম কোনো প্রয়োগ নিয়ে কোনো আশঙ্কা আছে কিনা একটু দেখে নাও। 5 মিনিট টাইম, একটু পুরো গল্পটা একবার রিডিং দিয়ে দাও। স্যার বলছি যে বিশ্বস্য সমীপম, ওখানে বিশ্বস্য সামীপ্য আছে মনে হয়, আমি দেখতে পাচ্ছি না বলে ঠিক বুঝতে পারছি না। ওখানে অনুবৃক্ষম কি দেওয়া যাবে? অনুবৃক্ষম তো দেওয়া যাবে না, উপবৃক্ষম দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, সমাস করে হ্যাঁ, সমাস করলে উপবৃক্ষম, অনুবৃক্ষম মানে আলাদা অর্থ হয়ে যাবে। অনু কোন অর্থে হয় অনু শব্দ? অনু অব্যয় পশ্চাৎ অর্থে। বিষ্ণু পশ্চাৎ অনুবিষ্ণু, তাই তো। তখন অনুবৃক্ষ মানে বৃক্ষের পিছনে হয়ে যাবে এরকম অর্থ, কিন্তু বৃক্ষের সমীপ অর্থ আমরা চাইছি, তার জন্য সমীপার্থক অব্যয় হচ্ছে উপ, সেই উপ অব্যয়ের সঙ্গে সমাস হয়ে উপবৃক্ষম এরকম রূপ হবে। অনুগত্য উপবৃক্ষম গচ্ছন্তি। স্যার এখানে যে ধ্বংস আছে তার মানে কি বুঝতে পারছি না। এটা কাক, কাক শব্দেরই একটা পর্যায়বাচক সমানার্থক শব্দ।
ধ্বংস এরকম, এটা প্রাতিপদিক। কাক শব্দের মতোই অকারান্ত পুংলিঙ্গের রূপ হয় ধ্বংসাহা। আচ্ছা স্যার, ঠিক আছে। তার অর্থ হচ্ছে কাকাহা, তে কাকাহা, এরকম ছিল, তে কাকাহা। महोदय, मारयन्ति इति क्रियापदस्य धातु किम्? म्रि तत्र धातुः अस्ति, अत्र णिच् प्रत्ययः अस्ति, णिच् प्रत्यये मारि इति भवति, ततः परं तथा रूपमस्ति म्रि। म्रियते म्रियते इति नास्ति। अस्तु, म्रि धातु इति मारयन्ति। णिच् प्रत्ययः अस्ति, णिच् प्रत्ययः। अस्तु अस्तु। करोति कारयति इति भवति न वा? हाँ हाँ हाँ। करोति कारयति तद्वत्। म्रियते नीच प्रत्यय प्रयोगे मारयन्ति। मारयन्ति। सर्वैः पठितम्? आं महोदय। महोदय। आं महोदय। तर्हि कस्मिन् पदे का विभक्तिः अस्ति इति ज्ञातुं शक्यते इति वक्तुं शक्यते? अत्र कस्मिन् पदे का विभक्तिः अस्ति? यथा नदीतीरे इत्यत्र का विभक्तिः? सप्तमी। राजकुमार्याः इत्यत्र षष्टिः। काष्ठैः इत्यत्र तृतीया। बहिः इत्यत्र पंचमी। बहिः इत्यत्र कापि विभक्तिः नास्ति, अव्ययम् अस्ति इदम्। अव्ययम्। नदीतीरं द्वितीया। रक्षकाः प्रथमा। काकं द्वितीया।
কাক শিশুন, দ্বিতীয়া, শাখাসু, সপ্তমী, করটাহা, প্রথমা, প্রথমা, ঠিক আছে। তাহলে বোঝা যাচ্ছে কোথায় কি বিভক্তি আছে। হ্যাঁ, এটা বুঝতে পারলে অনেক, কোথায় কি বিভক্তি আছে। কারণ বিভক্তি থেকেই আমরা অর্থটা, বিভক্তি যদি বুঝে যায় যে এখানে এই বিভক্তি আছে আর সেখানে কি প্রাতিপদিক আছে, তাহলে আমাদের অর্ধেক অর্থ চলে এলো, সবটাই চলে এলো, আর কিছু দরকার নেই। ঠিক আছে। এরপরে এখানে এইটা যদি অনেক সহজ গল্প আছে, এখনো আমরা এরকম আর দুই একটা ক্লাস হয়তো এরকম ছোট ছোট সহজ সহজ গল্প দেখবো, তারপরে আমরা কোনো বড় গল্প মানে কঠিন একটু গল্প দেখবো। ঠিক আছে। তো এখানে আমরা যে বাক্যটা বলছিলাম যে একম, কি বলছি, ধ্বংসাহ একম কাকম সাহায্যম প্রার্থয়ন্তি। ঠিক আছে। তো এই বাক্যটা আমরা দেখবো। হ্যাঁ, এই বাক্যটার অর্থ কি, একদম পাতি বাংলাতে অর্থ কি। ধ্বংসাহা মানে এটা আমি কাকাহা করে দিচ্ছি, তাহলে অর্থটা কাকাহা একম বৃদ্ধম কাকম সাহায্যম প্রার্থয়ন্তি। কাকগুলি একজন বৃদ্ধ কাককে সাহায্য প্রার্থনা করছে। তাই তো, বাংলাটা করলে কি হবে, কাকগুলি একজন বৃদ্ধ কাককে সাহায্য প্রার্থনা করছে। বাক্যটা ঠিক কি সঙ্গত হচ্ছে? কাককে সাহায্য প্রার্থনা করছে এরকম হওয়া উচিত, না কাকদের একজন বৃদ্ধ কাকের কাছ থেকে সাহায্য প্রার্থনা করছে? কাকের কাছ থেকে, একজন কাকের থেকে সাহায্য প্রার্থনা করছে এরকম হওয়া উচিত। তাহলে কাকা, কাকা শব্দ থেকে এখানে দ্বিতীয় আসা উচিত না পঞ্চমী আসা উচিত? পঞ্চমী, পঞ্চমী আসা উচিত। তখন বাক্য কি হতো, কাকাহা একম বৃদ্ধম একস্মাৎ বৃদ্ধাৎ কাকাৎ সাহায্যম প্রার্থয়ন্তি। ঠিক আছে, এরকম হওয়ার কথা। কিন্তু তাহলে কি এই বাক্যটা ভুল? তো এই বাক্যটা ভুল নয়, এই বাক্যটা ঠিক সেরকম হয়, কিন্তু এই ক্ষেত্রে কিছু কিছু ধাতু আছে, সেই সকল ধাতুর ক্ষেত্রে কিন্তু এই যে এইরকম যে প্রয়োগ, মানে কর্ম দুটো হয় আর কি, দ্বিকর্মক প্রয়োগ হয়। এখানে সাহায্যম একটা কর্ম, কাকও একটা কর্ম। তার অর্থ কিন্তু আমরা যেরকম বাংলা অর্থ বললাম কাকের কাছ থেকে সাহায্য প্রার্থনা করছে, অর্থটা একই, কিন্তু এখানে বিভক্তি দ্বিতীয়া হচ্ছে। অনেক সময় আমরা এরকম ভুল করে দিই, যেমন বলি যে কাউকে ও আমাকে ফোন করেছিল, তাহলে দেবদত্ত আমাকে ফোন করেছিল বা মৈত্র আমাকে ফোন করেছিল, এটা যদি আমি সংস্কৃতে বলতে চাই কিরকম বলি, মৈত্রহ মাম দূরবাণীম কৃতবান বা অকরোত, এরকম বলে দিই। তাই তো, কি বলে দিই, মৈত্রহ মাম দূরবাণীম কৃতবান, এরকম করে দিই। ঠিক আছে। এখন আমি একটা বাক্য বলছি, সেই বাক্যের কি অর্থ তোমরা বলবে। এই বাক্যটার অর্থ কি? কুলালহ মৃত্তিকাম ঘটম করতি। কুলাল মাটির ঘট করছে। কুলাল মাটিকে ঘট করছে, মাটিটাকে কিন্তু সে ঘটের রূপে আকৃতি দিচ্ছে। তাই তো, মাটিকেই সে ঘটের রূপে আকৃতি দিচ্ছে। এটা হচ্ছে কুলালহ মৃত্তিকাম ঘটম করতি, এই বাক্যের অর্থ। ঠিক তেমনি স্বর্ণকারः সুবর্ণম কটকম করোতি। কটক একটা অলংকার বিশেষ, তাহলে সুবর্ণকেই কি করছে, অলংকার রূপে, কটক রূপ অলংকার রূপে পরিণত করে দিচ্ছে। তাহলে যেখানে এরকম আমরা দ্বিতীয় করে দিই, তার অর্থগুলো হচ্ছে এরকম ভাবে হয়, কুলালহ মৃত্তিকাম ঘটম করোতি, স্বর্ণকারः সুবর্ণম কটকম করোতি। ঠিক তেমনি আমরা
বাংলা থেকে ডাইরেক্ট একদম সাক্ষাৎ অনুবাদ করতে গিয়ে কি করি, মৈত্রহ মাম দূরবাণীম করোতি, কৃতবান বা করোতি। কি বলি, মৈত্রহ মাম দূরবাণীম করোতি মানে মৈত্র আমাকে দূরবাণী করে দিল। তাহলে এটা কিরকম বাক্যের অর্থ হলো? তো এরকম প্রয়োগগুলো হচ্ছে একটু ভেবেচিন্তে করতে হয়। এখানে যদি আমরা চতুর্থী দিয়ে দিই তাহলে আর কোনো অসুবিধা হয় না। মহ্যম দূরবাণীম করোতি, ঠিক আছে? তো এই প্রয়োগগুলো একটু মাথায় রাখতে হবে কিরকম ভাবে প্রয়োগ হচ্ছে। মাম দূরবাণীম করোতি মানে সে আমাকে ফোন করে দিল। বাংলাতে বললে তো কিছু অসুবিধা হচ্ছে না, কিন্তু সংস্কৃত থেকে দেখতে গেলে সে আমাকে ফোন তৈরি করে দিল, মানে আমাকেই ফোন রূপে পরিণত করে দিল, এরকম অর্থ চলে আসছে। এখানে দেখো কুলালহ মৃত্তিকাম ঘটম করতি যেরকম অর্থ আসছে, স্বর্ণকারহ সুবর্ণম কটকম করতি, ঠিক তেমনি মৈত্রহ মাম দূরবাণীম করতি, একই ধরনের বাক্য। তাহলে এখানে কিরকম ভাবে, এখানে এরকম ভাবে বলতে হবে, মৈত্রহ মাম মহ্যম দূরবাণীম করতি, সহ সেই বলে সহ মাম কথাম কথয়তি। এটা ঠিক আছে, যদিও এখানে ওখানে কি বলতে হবে, মহ্যম কথাম শ্রাবয়তি কথয়তি, চতুর্থী বিভক্তি নিয়ে আসতে হবে। ক্রিয়ার সঙ্গে কর্মের সম্বন্ধ করার জন্য চতুর্থী বিভক্তি নিয়ে আসতে হয়। এই কর্মের সঙ্গে যার সম্বন্ধ করতে চাইছি তার সঙ্গে তার থেকে কি চতুর্থী বিভক্তি আছে। যেমন এখানে কর্ম আছে দূরবাণী, তার সঙ্গে আমরা আমার সম্বন্ধ করতে চাইছি, তার জন্য আমার বাচক যে শব্দ অস্মৎ শব্দ সেখান থেকে চতুর্থী বিভক্তি আসছে। এই জন্য চৈত্র মহ্যম দূরবাণীম করোতি এরকম, ঠিক আছে? এরকম আরো সহ মহ্যম কথাম কথয়তি, সহ মহ্যম কথাম বদতি, সে আমাকে কথা বলছে, কথার সঙ্গে আমার সম্বন্ধ করতে চাইছে। তার জন্য কর্ম যেটা, সেই কর্মের সঙ্গে যার সম্বন্ধ আমরা করতে চাই তদবাচক শব্দ থেকে আমরা তদবাচক প্রাতিপদিক থেকে চতুর্থী বিভক্তি নিয়ে আসি। এখানে যেমন মহ্যম দূরবাণীম করোতি, দূরবাণী হচ্ছে কর্ম, তার সঙ্গে আমার সম্বন্ধ করতে চাইছে কর্তা, এই জন্য আমার বাচক যে প্রাতিপদিক অস্মৎ প্রাতিপদিক সেখান থেকে চতুর্থী বিভক্তি নিয়ে এসে মহ্যম এরকম রূপ হয়েছে। মৈত্রহ মহ্যম দূরবাণীম করতি এরকম প্রয়োগ হয়েছে। ঠিক তেমনি এখানেও দেখো কাকম সাহায্যম প্রার্থয়ন্তি, এই জায়গাতে বাক্যটা শুনলে আমাদের মনে হবে কি যে কাককে সাহায্য প্রার্থনা করছে, এরকমই সাক্ষাৎ আসছে, কিন্তু এর অর্থ আমরা যেরকম ইষ্ট অর্থ কাকের কাছ থেকে সাহায্য প্রার্থনা করছে সেটাই অর্থ। তাহলে দ্বিতীয় কি করে হলো, চতুর্থী কেন, পঞ্চমী কেন হলো না? তো কিছু কিছু ধাতু আছে, সেই সকল ধাতুর ক্ষেত্রে এগুলোকে দ্বিকর্মক ধাতু বলা হয়, সেখানে দুটো করে কর্ম থাকে কিন্তু অর্থতে কোনো পরিবর্তন হয় না। তো সেই ধাতুর পরিগণনা এখানে করা আছে, দুহিয়াজ পচ দণ্ড রুধি প্রচ্ছি চি ব্রু শাসু জি মথ মুসাম কর্মযুগ স্যাদ অকথিতন তথা স্যান নে হ্রি কৃষ বহাম। এখানে টোটাল 16টা ধাতু আছে, দুই হিয়াজ এখানে 12টা ধাতু আছে, আর এখানে নি হ্রি কৃষ বহ এই 4টা ধাতু আছে। টোটাল এই 16টা ধাতুর যোগে এরকম প্রয়োগ হয়। যেমন এক একটা উদাহরণ আছে, দেখবে বাড়িতে এগুলো অভ্যাস করতে হবে। হ্যাঁ, অন্যান্য উদাহরণ দিয়ে দুহ ধাতুর অর্থ হচ্ছে প্রপুরণে মানে দহন করা। তাহলে এখানে হচ্ছে গাম দগ্ধি পয়হ উদাহরণ আছে। দগ্ধি এটা হচ্ছে ক্রিয়াপদ, দুহ ধাতু তার প্রথম আর এক বচনে দগ্ধি এরকম রূপ হয়। তাহলে এখানে দেখো বাক্যটার অর্থ কি, গাম দগ্ধি পয়হ, গরুর দুধ দোয়া হচ্ছে, দহন করা হচ্ছে, মানে কি গরুর থেকে দহন করা হচ্ছে। তাহলে এখানে গাম এখানে পঞ্চমী আসার কথা, কিন্তু এখানে দ্বিতীয় হয়েছে। তাহলে গাম দগ্ধি পয়হ, পয়হ এখানেও দ্বিতীয় আছে, তাহলে গাম দগ্ধি পয়হ এখানে হয়েছে কেন, কারণ দুহ ধাতুর যোগে এরকম হয়। সেরকম ইয়াচ ধাতু আছে, দুহি ইয়াচ আছে, ইয়াচ ধাতুর অর্থ হচ্ছে ইয়াচনা, ইয়াচনা করা। তাহলে উদাহরণ কি আছে, বলিম ইয়াচাতে বসুধাম, বলির থেকে বসুধা মানে হচ্ছে পৃথিবীকে চাইছে কে, বামন অবতারে বলির কাছ থেকে তৃতীয় পাদ স্থাপন করার জন্য, প্রথম পাদ স্থাপন করার জন্য পৃথিবী চেয়েছিল। ঠিক আছে, তো বলিম ইয়াচাতে বসুধাম, বলির এখানে বলির থেকে বসুধাকে চাইছে, তাহলে এখানে বলিতে পঞ্চমী হওয়ার কথা, কিন্তু এখানে পঞ্চমী হচ্ছে না, দ্বিতীয় হচ্ছে। পচ ধাতুর ক্ষেত্রেও হয়, তন্ডুলান ওদনম পচতি,
পচতি। এখানে তন্ডুল থেকে ওদন মানে ভাতের রান্না হচ্ছে, তন্ডুল মানে হচ্ছে চাল, চাল থেকে ভাতের রান্না করছে, তাহলে তন্ডুলাত হওয়ার কথা, তন্ডুল শব্দ তার থেকে পঞ্চমীর এক বচন, তন্ডুলাত হওয়ার কথা, কিন্তু এখানে দ্বিতীয়ার বহু বচন হয়ে গেছে। তন্ডুলান ওদনম পচতি। দণ্ড ধাতু, দণ্ড মানে দণ্ড দেওয়া, উদাহরণ কি আছে, গর্গান শতম দণ্ডয়তি, মানে ফাইন করছে আর কি। তো গর্গদের কাছ থেকে 100 টাকা ফাইন করেছে, গর্গান শতম দণ্ডয়তি। এখন ফাইন হয় না, মাস না বললে, সেই গর্গান শতম দণ্ডয়তি, 100 টাকা গর্গকে দণ্ড দিয়েছে, ফাইন করেছে। রুদ্ধ ধাতু, ব্রজম অবরুণোদ্ধিগাম, ব্রজ মানে হচ্ছে যে খুঁটিতে গরুকে বেঁধে রাখে সেটাকে ব্রজ বলা হয়, সেখানে গরুকে অবরোধ করে রাখা হচ্ছে। এখানে ব্রজম, এখানে ব্রজে অবরুণোদ্ধিগাম এরকম হওয়ার কথা, সপ্তমী হওয়ার কথা, এখানে চতুর্থী হওয়ার কথা, গর্গকে শাস্তি দিচ্ছে, তাহলে গর্গেভ্য শতম দণ্ডয়তি এরকম বলার কথা, কিন্তু এখানে চতুর্থী হচ্ছে না, দ্বিতীয়া হচ্ছে। ঠিক এখানেও ব্রজম অবরুণোদ্ধিগাম, এখানেও ব্রজে অবরুণোদ্ধিগাম এরকম বলার কথা, কিন্তু এখানেও কি হলো, সপ্তমী না হয়ে দ্বিতীয় হলো। সেরকম পৃচ্ছতি, পৃচ্ছ ধাতু আছে, মানবকম পন্থানম পৃচ্ছতি, এখানেও মানবকায় পন্থানম পৃচ্ছতি এরকম হওয়ার কথা, চতুর্থী হওয়ার কথা, কিন্তু এখানেও দ্বিতীয় হয়েছে, মানবকম পন্থানম পৃচ্ছতি। চি এখানে আছে, অবচিনতি ফলানি, বৃক্ষা গাছ থেকে ফল পাড়ছে, তাহলে বৃক্ষাত এখানে পঞ্চমী হওয়ার কথা, কিন্তু এখানেও দ্বিতীয় হয়েছে, কারণ কি, চি ধাতু আছে। বৃক্ষাত অবচিনতি ফলানি না হয়ে বৃক্ষম অবচিনতি ফলানি। ব্রু ধাতু, মানবকম ধর্মম ব্রুতে শাস্তি, ব্রু শ্বাস ধাতু আছে, শ্বাসের অর্থ হচ্ছে শাস্তি, শাস্তি মানে তুমি পড়াশোনা করো এরকম উপদেশ দেওয়া, সেটা হচ্ছে শ্বাস ধাতুর অর্থ। তাহলে মানবক মানে হচ্ছে বাচ্চা ছেলে, তাকে ধর্ম সম্বন্ধে বোঝাচ্ছে অথবা শাসন করছে, পড়াশোনা করা উচিত এইসব সম্বন্ধে শাসন করছে, তখন মানবকম। এখানে মানবকায় ধর্মম ব্রুতে, মানবককে ধর্ম বলছে, চতুর্থী হওয়ার কথা, কিন্তু এখানেও ধর্মম ব্রুতে দ্বিতীয় হয়েছে। জি শতম জয়তি দেবদত্তম, শতম জয়তি মানে 100 টাকা জিতেছে, শতম জয়তি দেবদত্তম, কার কাছ থেকে, দেবদত্তের কাছ থেকে, তাহলে দেবদত্ত এখানে পঞ্চমী হওয়ার কথা, এখানেও কিন্তু দ্বিতীয় হয়েছে, শতম জয়তি দেবদত্তম। মত ধাতুর অর্থ হচ্ছে মত ধাতুর অর্থ কি, মানে ওই দধি থেকে কিভাবে মাখন তোলা হয় ওই জানা আছে, মন্থন করা, মন্থা বিলোডানে ধাতু আছে, মন্থা বিলোডানে, সমুদ্র মন্থন, সেই মন্থন করা আর কি। সুধাম ক্ষীরনিধি মথনাদি, সুধা মানে হচ্ছে অমৃত, অমৃত মানে এখানে মাখন আর কি। তো মাখনের জন্য ক্ষীরনিধি যে আছে, ক্ষীর আছে, সেই ক্ষীরকে মন্থন করছে, তাহলে কার জন্য করছে, সুধার জন্য করছে, যার জন্য করা হয় সেখানে চতুর্থী বিভক্তি হয়, তাহলে সুধা এই ক্ষীরনিধি মথনাতি এরকম হওয়ার কথা, কিন্তু এখানে কি হয়েছে, সুধাম ক্ষীরনিধি মথনাতি দ্বিতীয় হয়েছে। মুষ ধাতুর অর্থ কি, জোর করে মানে ছিনিয়ে নেওয়া আর কি, মথনাদি মানে হচ্ছে ছিনিয়ে নেওয়া, এই মুষ ধাতুর অর্থ হচ্ছে ছিনিয়ে নেওয়া, জোর করে ছল কপট করে ছিনিয়ে নেওয়া হচ্ছে মুষ ধাতুর অর্থ। তাহলে দেবদত্তর থেকে 100 টাকা কেউ ছল চাতুরি করে ছিনিয়ে নিচ্ছে, তাহলে দেবদত্তর থেকে নিচ্ছে, এখানেও পঞ্চমী হওয়ার কথা, কিন্তু দেবদত্তম শতম মুষ্ণাতি এরকম এখানেও কি হয়েছে, দ্বিতীয় হয়েছে। ঠিক তেমনই আছে নি হ্রি ক্রি বহ আছে, নিক্রি হ্রি বহ, শেষে ছিল শ্যাম নি হ্রি ক্রি বহাম, কৃষ ধাতু, ঠিক আছে, কৃষ ধাতু ছিল। এই 4টা ধাতুর ক্ষেত্রেও এরকম হয়, যেমন গ্রামম অজাম নয়তি হরতি করসতি বহতি বা, এখানেও
গ্রাম থেকে গ্রামে অজাকে নিয়ে যাচ্ছে, নয় নি ধাতুর যোগে গ্রামে এখানে সপ্তমী হওয়ার কথা। হরতি এখানে গ্রাম থেকে হরণ করছে, পঞ্চমী হওয়ার কথা। করসাতি এখানেও পঞ্চমী হওয়ার কথা, বহতি এখানেও সপ্তমী হওয়ার কথা, কিন্তু না হয়ে কি হচ্ছে সব জায়গাতে গ্রামম অজাম নয়তি হরতি করসাতি বহতি বা এরকম সব জায়গাতে দ্বিতীয় করা হচ্ছে। তাহলে এই যে 16টা ধাতু আছে, এই ধাতুগুলো যোগে দুটা করে কর্ম হয়, তখন কিন্তু এরকম যে আমরা বাক্য করেছি কাকাহা একম বৃদ্ধম কাকম সাহায্যম প্রার্থয়ন্তি, এখানেও এটা সম্ভব এই নিয়মের দ্বারা। এখানে প্রার্থয়ন্তি মানে প্রার্থয়তি যাচন করা, প্রার্থনা করা, একই অর্থ, এই জন্য এখানেও হয়েছে। এই 16টা ধাতুর যে অর্থ, সেই ধাতুর সেই অর্থতেও কিন্তু এখানে দ্বিতীয়া মানে হবে, যেখানে ওই চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী, ষষ্ঠী নয় সপ্তমী তৃতীয়া ইত্যাদি প্রাপ্ত ছিল, সেই সকল জায়গাতে দ্বিতীয়া হবে। তখন গাম দৌগ্ধি পয়ঃ বলিম ইয়াচতে বসুধাম ইত্যাদি প্রয়োগ সংগতি হচ্ছে। ঠিক আছে, এই যে এই ধাতুগুলো মুখস্থ করতে হবে, এখানে যেরকম প্রয়োগ আছে সেই সকল প্রয়োগ নিজে আবার প্র্যাকটিস করার চেষ্টা করতে হবে, অভ্যাস করতে হবে নিজেকে। এই সকল ধাতু দিয়ে আরো বাক্য রচনা করতে হবে। ঠিক আছে, তাহলে এগুলো অভ্যাস রাখলে পরবর্তীকালে আরো সুবিধা হবে। ঠিক আছে, এটা আমি জাস্ট এই সাধারণভাবে এখন বললাম, এটা আরো অনেক ডিটেলসে বলা যাবে পরের দিন। তাহলে ক্লাসে আমরা এটা নিয়ে আর ওই আগের যে বাক্যটা নিয়ে, ওই বাক্যটা নিয়ে একটু ডিটেলসে বলবো। ঠিক আছে, এখানে আরো কিছু জানার আছে। তাহলে তোমরা একটা বাড়ির কাজ করতে পারো, এখানে যে 16টা ধাতু আছে এই উদাহরণগুলো ছাড়া আরো নিজেরা অন্যান্য উদাহরণ নিজেরা তৈরি করার চেষ্টা করবে। ঠিক আছে, লিখে নিয়ে আসতে পারো, লিখে নিয়ে আসবে, তার আগে আমাকে পাঠিয়ে দেবে ক্লাসের আগে আমার, বা ক্লাসের সময়ই নিয়ে আসবে, লিখে নিজেদের কাছে রাখবে, আলোচনা হবে। বাক্যটা নিজেরা ঠিকঠাক করতে পেরেছো কিনা সেই সব সম্বন্ধে আলোচনা হবে। ঠিক আছে, আজ অতদূর পর্যন্ত রেখে দেবো। তাহলে কারোর কিছু প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। কারোর কিছু কোনো প্রশ্ন আছে, কোনো কিছু জানার কিছু? इदानीं कोऽपि प्रश्नं नास्ति। अस्तु, तर्हि अत्रैव स्थाप्यते। अस्तु महोदय। नमो नमः। नमो नमः, धन्यवादः। नमो नमः।